أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. থ্যাংক ইউ। আমরা সূরা বাকারার সূরা হাশরের শেষ 3 আয়াত শুনলাম। এখন আমরা বাংলাদেশের যেহেতু আমরা সিটিজেন এবং আজকে যে আয়োজন স্পেশালি অনলি ফর বাংলাদেশি সিটিজেন্স, সো অ্যাজ এ বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। সো সেই জন্য আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমরা একটু পরিবেশনা শুনব, এরপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। কেউ হ্যান্ড রেজ করেছিলেন মনে হয়, কিছু বলতে পারেন। আর একজন কোশ্চেন করছেন সাউন্ড শোনা যাচ্ছে না, আপনি কাইন্ডলি রিজয়েন করেন কারণ আমাদের এখানে সাউন্ড ঠিক আছে। আমার সোনার মা তোর মুখে
থ্যাংক ইউ। আমাদের মোটামুটি ম্যাক্সিমাম জয়েন করে ফেলছে, আমরা একটু ওয়েট করি। ওকে, সো আমাদের এ পর্বে আমরা গেস্ট স্পিচ রেখেছিলাম, কারণ হচ্ছে যে জি থ্যাংক ইউ। আমরা স্পিচ সেশনে চলে যাব। সো আমাদের আজকে গেস্ট লিস্ট যারা আছেন আপনারা হয়তো দেখেছেন গ্রুপে, এখনো আমাদের অনেকেই জয়েন করেন নাই। অনেকেই সম্ভবত নামাজ তো শেষ হয়ে যাওয়ার কথা বলছে, নামাজে আছে। সবাই আমরা জয়েন করে ফেলি প্লিজ। ওকে, আমরা এই পর্যায়ে গেস্ট স্পিচ নিব। আমাদের আজকে ফ্রিল্যান্সার্স একাডেমি কর্তৃক আয়োজিত এবং স্মার্ট এনএফসির স্পন্সরে আজকের আমাদের এই আয়োজনটি। সো শুরুতে আমরা স্মার্ট এনএফসির যিনি কর্ণধার জনাব কায়সার ইকবাল চেয়ারম্যান, সো ওনাকে খুবই সংক্ষেপে আমরা জাস্ট 1-2 মিনিটের মধ্যে, যেহেতু স্মার্ট এনএফসি স্পন্সর করছে আজকে প্রোগ্রামটা, সো আমাদের আজকে প্রোগ্রামে বা ট্রেনিং সেশনে যারা উপস্থিত আছেন তাদের জন্য স্মার্ট এনএফসি থেকে কোনো অপরচুনিটি আছে কিনা। তো আমরা চাবো কোম্পানি যেহেতু মালিক এখানে আছে সরাসরি, সো আমরা তার কাছ থেকে কিছু অপরচুনিটি বের করে আমাদের এই ফ্রেন্ড সার্কেল বলতে পারি, আমরা আপনাদের সবাইকে এই বন্ধু বর্গকে যদি কোনো অপরচুনিটি এনে দিতে পারি তাহলে ভালো লাগবে। তো বিনীত রিকোয়েস্ট করছি জনাব কায়সার ইকবালকে, চেয়ারম্যান স্মার্ট এনএফসি, সংক্ষেপে আজকের এই আয়োজন এবং আপনার ব্যক্তিগত মতামত দেওয়ার জন্য। আনমিউট প্লিজ, আসসালামু আলাইকুম। আনমিউট করেন প্লিজ, আনমিউট করেন প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমার কথা সবাই শুনতে পাচ্ছেন। জি ক্লিয়ার সবাইকে প্লিজ। আসসালামু আলাইকুম। এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর বিশেষ করে অবশ্যই ধন্যবাদ দিচ্ছি মিস্টার দেলোয়ার হোসেন সামিকে, যে এই সময় অনলাইন সিকিউরিটিটা এখন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয় নিয়ে যে উনি একটি সেমিনারের এই সুন্দর সেমিনার আয়োজন করেছেন, এজন্য ওনাকে অনেক ধন্যবাদ। আমি মোহাম্মদ কায়সার ইকবাল লার্জ আইটি সলিউশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি, আর সেই সাথে আমাদের স্মার্ট এনএফসির দায়িত্ব পালন করছি। যেহেতু দেলোয়ার সাহেব আমাকে অলরেডি খুব অল্প সময় দিয়েছেন, অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে নতুন একটা টেকনোলজির সাথে পরিচয় করিয়ে দেবার চেষ্টা করব। আমাদের যেই টেকনোলজিটা নিয়ে আমরা কাজ করছি, এটা আসলে ইতিমধ্যে হয়তো অনেকে জেনেছেন বা অনেকে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে দেখেছেন বা শুনেছেন। এটা সম্পূর্ণ নতুন একটা টেকনোলজি, বাংলাদেশে বা ওয়ার্ল্ডে টেকনোলজিটা নতুন এসছে, যেটাকে আমরা বলি ভার্চুয়াল কার্ড, ভি কার্ড বা এনএফসি কার্ড, যেটা বিভিন্ন নামেই পরিচিত। এবং আমরা এই নামটাকে বা এই পপুলার জিনিসটাকে আরো পপুলার করে তুলে ধরার জন্যই আমাদের এই স্মার্ট এনএফসিটা প্রতিষ্ঠা করা বা এটার যাত্রা শুরু করেছি আমরা। আমাদের এটার মূলত কাজ হচ্ছে, আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা ডিজিটাল আইডেন্টিটি এখন দরকার বা প্রত্যেকের আছে, যেটা সোশ্যাল আইডেন্টিটি বলি আমরা। ফেসবুক বা লিঙ্কডইন বা প্রফেশনালিজমের জন্য আমরা লিঙ্কডইন ব্যবহার করি। তো এখন এই আইডেন্টিটিটা আমাদের ব্যক্তিগত। এখন প্রফেশনাল আইডেন্টিটির জন্য আমাদের যা আসলে একটি ভার্চুয়াল আইডেন্টিটি দরকার, আর সেটা হতে পারে পার্সোনাল ওয়েবসাইট বা কারোর নামের ব্র্যান্ডিং। তো এই দিকটাকে বিবেচনা করেই আমরা এই স্মার্ট এনএফসি ওয়েবসাইটটা বিল্ড করেছি। এটার মূল কাজ হচ্ছে আপনার একটা পার্সোনাল আইডেন্টিটি তৈরি করা, যেটা দিয়ে আপনি আপনার প্রফেশনালিজম, আপনার সার্ভিস, আপনার প্রোডাক্টস, আপনি কি করেন, কিভাবে, অর্থাৎ প্রফেশনাল লাইফ লিড করার জন্য যা যা দরকার আপনি এটা উপস্থাপন করতে পারবেন আমাদের এই একটা ভি কার্ডের মাধ্যমে, যেটাকে আমরা ভার্চুয়াল কার্ড বলি বা ভি কার্ড বলি। আর এইটার সাথে আমাদের একটা সার্ভিস রয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল এনএফসি কার্ড।
যেটা অলরেডি হয়তো আমরা সবাই পরিচিত, এই যে এই টাইপের একটা অনলাইন কার্ড, যেটা আমাদের মোবাইল, প্রত্যেকের মোবাইলে হয়তো এনএফসি সবার এখন নাই। সেক্ষেত্রে আমরা কিউআর কোড ব্যবহার করি, এটা মোবাইলে টাচ করলেই তার টোটাল বায়োডাটা আমাদের সামনে চলে আসবে, আমরা চাইলে সরাসরি তার ফোনে এটাকে সেভ করে নিতে পারবো। তো এই সেম কাজটা আমরা আমাদের ভার্চুয়াল কার্ডেই অ্যাভেল রেখেছি, অর্থাৎ আমাদের স্মার্ট ওয়েবসাইটের যারা ভার্চুয়াল কার্ড ব্যবহার করবেন না, শুধুমাত্র ভি কার্ড বা ভার্চুয়াল কার্ড ব্যবহার করেই এই সকল সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। যেটা আমাদের স্মার্ট ওয়েবসাইট, আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন। দিলার সাহেব অলরেডি ইনশাল্লাহ এটা আপনাদেরকে ইউআরএলটা দিয়ে দিবেন, বা আমরা অলরেডি এখানে দিয়ে দিব, smartnfc.com। এইখানে গেলেই আপনারা দেখতে পাবেন যে ভার্চুয়াল কার্ড একটা নিজের পার্সোনাল ওয়েবসাইটের মতো কাজ করবে। আর আজকের এই সেমিনারের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে দিলার সাহেব আমাকে বলেছেন যে কি দেওয়া যায় আজকে স্পেশাল যদি বলতে হয়, সেটা আমি বলবো এই ওয়েবসাইট, আমাদের এইটা আসলে একটা পেইড সার্ভিস, এটা নট ফ্রি সার্ভিস নয়। তা আজকের জন্য বা আমরা এই সার্ভিসটাকে, অর্থাৎ ভার্চুয়াল কার্ড সার্ভিসটাকে সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি ইনশাল্লাহ। এটা দিলার সাহেব যেহেতু বলেছেন যে আমাদের কিছু দিতে, তা আপনারা থ্যাংক ইউ, যারা এখানে কংগ্রাচুলেশন। আছেন আপনারা যারা এখানে আছেন আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইট ভিজিট করেন, ক্রিয়েট অ্যাকাউন্টে বা রেজিস্ট্রেশনে গেলেই আপনারা সম্পূর্ণ নিজস্ব একটা ভার্চুয়াল, আমাদের অনেকগুলো ভার্চুয়াল কার্ডের ডিজাইন আছে, আপনারা সেখান থেকে আপনাদের পছন্দ মতো ভার্চুয়াল কার্ড তৈরি করতে পারবেন, নিজের একটা পার্সোনাল প্রফেশনাল আইডেন্টি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ স্মার্ট এনএফসি চেয়ারম্যানকে আমাদেরকে এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য। সো আমি যতদূর জানি নর্মালি হচ্ছে যে ভার্চুয়াল কার্ড এবং ভি কার্ড দুইটা ডিফারেন্ট, ভার্চুয়াল কার্ড এবং হচ্ছে যে স্মার্ট এনএফসি দুইটা একটু ডিফারেন্ট জিনিস। সো উনি হচ্ছে ভি কার্ডটা ফ্রি করেছে, এটা আমাদের জন্য অনেক কিছু, আমরা ইউজ করতে পারবো আশা করি। তো আমরা হচ্ছে নেক্সট গেস্ট স্পিচের আগে আমি আসলে উচিত ছিল সবাইকে আগে একটু পরিচয় করায় দেওয়ার জন্য, আমি এখন একটু পরিচয় করায় দিই। সেদিন ভাই আপাতত করছো তো কয় বছর না এটা? সরি শুনতে আমি মানে আনমিউট ছিলাম। আচ্ছা, আমাদের হচ্ছে আজকে গেস্ট লিস্টে যারা আছেন, মঞ্জুর হাসান, উনি সাইবার সিকিউরিটি এবং সক ইঞ্জিনিয়ার, উনি টাইগার আইটিতে কাজ করছেন এবং বাংলাদেশের রেপুটেড প্রতিষ্ঠানে সার্ভিস দিচ্ছেন। নামটা উনি প্রাইভেসির কারণে বলতে নিষেধ করছেন। একটা রেপুটেড কোম্পানি, নাম্বার টপ লেভেলের কোম্পানিতে উনি সক অ্যানালিস্ট, সক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। উনি 11টার সময় আমাদের কথা দিয়েছে, 11টার সময় উনি আমাদের সাথে জয়েন করবে। রিজন হচ্ছে যে ওনারটা পরে রাখছি, রিজন হচ্ছে ওনার কাছ থেকে আমাদের বেশ কিছু ইনফরমেশন নেওয়ার দরকার আছে। রিজন উনি হচ্ছে একটা ভালো পজিশন হোল্ড করতেছে, উনি ডেইলি থ্রেটস কিভাবে হ্যান্ডেল করতেছে সেগুলো আমাদের সাথে একটু শেয়ার করবে, ওনার রিয়েল এক্সপিরিয়েন্সটা। এরপর এসে আমরা এমডি মহিবুল হাসান, যিনি হচ্ছে সাইবার সিকিউরিটি প্রফেশন অ্যান্ড আইটি উইংস, রিসার্চ ট্রেনিং, ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। আমি যত জানি বাংলাদেশের ন্যাশনাল ভার্সিটির 3-3.5 কলেজ যেগুলো আছে তাদের অ্যাফিলিয়েটেড সমস্ত কিছু ট্রেনিং এবং ওনার আইটি সেকশনটা দেখেন উনি। এরপরে হচ্ছে আছেন এমডি ফখরুদ্দিন আসিফ। এমডি ফখরুদ্দিন আসিফ উনি ফাউন্ডার অ্যান্ড সিও এবং সেই সাথে কর্পোরেট পাওয়ার ট্রেনার, সেলফ মেড বাংলাদেশ। যদি কেউ ওনার ট্রেনিং দেখে থাকেন তাহলে ওনার ব্যাপারে হয়তো জানেন। উনি টপ লেভেল একজন ট্রেনার। আজকে উনি বলতে পারতেছি না অ্যাটেন্ড করতে পারবে কিনা, আমাকে বলেছে স্পেশাল ওনার একটা প্রোগ্রাম আছে, মানে ট্রেনিং আছে, ডে লং ট্রেনিং আছে, উনি প্রতিনিয়ত ট্রেনিং থাকে ওনার। চেষ্টা করবেন 2 মিনিট আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আর জনাব কায়সার ইকবাল সম্পর্কে তো আমরা অলরেডি অবগত হয়েছি। এরপরে আতিকুল ইসলাম, সাইবার সিকিউরিটি অ্যান্ড আইটি প্রফেশনাল, উনি ডাচ বাংলা ব্যাংকের একটা ভালো পজিশন হোল্ড করতেছে এবং আইটি এবং সিকিউরিটি দেখতেছে।
দেন আমি আমার সম্পর্কে পরেই পরিচয়টা দিই ক্লিয়ারলি। এরপরে আসছে এমডি আসাদুজ্জামান, পিজিডি ইন সাইবার সিকিউরিটি, আইটি প্রফেশনাল, মার্কেন্টাইল ব্যাংকে আছেন। সেনারা প্রত্যেকে তাদের ছোট ছোট করে মূল্যবান বক্তব্য আমরা নিব, এবং ফার্দার আমাদের যদি আরো অ্যাওয়ারনেস, আমরা তো প্রতিনিয়ত অ্যাওয়ারনেস করার পরিকল্পনা করছি, তো সবাইকে একটা স্পেশাল সেগমেন্ট দিব যে সবাই যেন অন্তত 30 মিনিট করে আমাদের সাথে বসেন। সো আমাদের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করলাম আমরা একটু হঠাৎ করে, এই জন্য হয়তো সবাইকে এইভাবে মানে মানে টাইম শিডিউল দেওয়া হয় নাই। আচ্ছা, এখন আমাদের গেস্ট লিস্টে আতিকুল ভাই কি উপস্থিত আছেন? আচ্ছা, আমরা গেস্ট লিস্ট আমরা পরে যাব। আমরা যেহেতু আমাদের মূল সেশন 9:20-এ শুরু করতে চেয়েছিলাম, আমরা মূল সেশনে চলে যাব। এর মাঝে মাঝে আমরা একটু গেস্টের কথা বলে শুনে নেব 2 মিনিট, হ্যাঁ? তাহলে বিরক্ত লাগবে না। তো আজকে মূলত কথা বলবো সাইবার সিকিউরিটি নিয়ে। চলুন তাহলে আমরা দেখি আজকে কি আলোচনা করা যায়। আমরা সবাই ভিডিও অফ করে দিই, আপনাদের সবার ভিডিও এবং অডিও অফ করে দিই, কারোর ভিডিও দেখাচ্ছে। নাজমুল, হ্যাঁ, নাজমুল ভাই আপনার ভিডিওটা অফ করে দেন প্লিজ। শুনতে পাচ্ছেন না মনে হয়, দেন আমি অফ করে দিই। নাজমুল, হ্যাঁ, অফ করে দিয়েছে, থ্যাংক ইউ। সবাই কি স্লাইড দেখতে পাচ্ছেন? এখনো দেখা যায় না। স্লাইডটা দেখা মেবি যাচ্ছে? এখনো শেয়ার হয় নাই। ওকে, জাস্ট এ মিনিট। শেয়ার, ওকে স্ক্রিনটা ওকে, শেয়ার হয় না স্যার। হ্যাঁ এখন হ্যাঁ, হবে। এখন হচ্ছে। ওকে, শুনতে জি পাচ্ছেন ভাই, আমাকে, দেখা রাইট? যাচ্ছে এখন। এখন দেখা যাচ্ছে, শোনা হ্যাঁ, যাচ্ছে ওকে ভাই, ওকে রেডি। ওকে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা হচ্ছে আজকে আমাদের মূল সেগমেন্টে চলে এসেছি। তো সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর বাংলাদেশি সিটিজেন্স। আসলে বাংলাদেশি সিটিজেনদের কেন সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস দরকার? সংক্ষেপে যদি বলি, আমাদের বাংলাদেশ উন্নয়নশীল দেশ, ডেভেলপিং এর দিকে যাচ্ছে। সো আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে এখন কনভার্ট হয়ে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করছি। আর আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যত আপনি উপরের দিকে উঠবেন, দ্যাটস মিন আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, আপনার লেভেলটা যত আপ হবে, আপনার শত্রু অনেক বেশি ইনক্রিজ হবে। ওকে, ঠিক তেমনি ভাবে আমাদের ডিজিটাল অ্যাসেট যত ইনক্রিজ হচ্ছে, আমরা নিজেদেরকে যত ডিজিটালাইজ করছি, আমাদের অত অত বেশি হচ্ছে থ্রেট রেডি হচ্ছে। সো এই থ্রেট গুলা মূলত আমাদেরকে ওভারকাম করতে হবে। সো কিভাবে ওভারকাম করতে হবে আমরা আজকে পুরো সেগমেন্টের মধ্যে জানবো। সো আমাদের হচ্ছে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা প্রতিনিয়ত চলমান থাকবে। আপনারা যদি এখানে অনেকে দেখেছি, অনেকেই বেশ ভালো লেভেলে আছেন, অনেকেই টেলিভিশনে আছেন, অনেকে বুয়েটে চুয়েটে পড়তেছেন, অনেকে হচ্ছে আহ, ভালো ইউনিভার্সিটিতে আছেন আমি দেখেছি, এবং হাইটেক পার্কে আছেন দেখেছি। বাংলাদেশের পুলিশে আছেন যারা আমাদের সাথে আজকে এখানে ট্রেনিং এ আছেন। সো বিভিন্ন প্ল্যাটফর্মের মানুষজন আছেন আমাদের সাথে। সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস, আমরা যেমন কোভিডের সময় বিভিন্ন অ্যাওয়ারনেস করেছি, ঠিক তেমনি ভাবে আমাদের অ্যাওয়ারনেস গুলা প্রত্যেকের মধ্যে আসতে হবে। রিজন হচ্ছে যে আমি ভালো থাকলেই আমার পরিবার ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকলেই আমার সমাজ ভালো থাকবে, আমার সমাজ ভালো থাকলেই আমার রাষ্ট্র ভালো থাকবে। সো আলটিমেটলি আমরা কিন্তু একটা সুতায় বাঁধা একে অপরের সাথে। আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়া দেখেন, আমরা চিন্তা করি বা আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় অনেক কমেন্টস করি উল্টাপাল্টা বুঝে না বুঝে। আমাকে অনেক ডিপ থেকে যদি চিন্তা করি,
তাহলে কিন্তু অনেক হিসাব এত কমেন্টস করার প্রয়োজন পড়ে না বা দরকারও নেই, কারণ আমরা যে যার মতো করে কমেন্টস করে চলে যাচ্ছি। এগুলো আসলে আমরা আস্তে আস্তে অ্যাভয়েড করব। আমরা যদি কন্টিনিউস অ্যাওয়ারনেস ট্রেনিং গুলো নিয়ে থাকি তাহলে দেখবেন যে অ্যাওয়ারনেস হয়ে যাবে। তো শুরুতে আমি আমার একটু পরিচয় দেই। অনেকেই আমার পরিচিত আছেন এখানে। অ্যাকচুয়ালি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন সামি। আমি পিজিডি কোড ইন সাইবার সিকিউরিটিতে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। আমি ন্যাশনাল ভার্সিটি ফার্স্ট ব্যাচ, যেটা ন্যাশনাল ভার্সিটিতে পিজিডি প্রোগ্রাম লঞ্চ করেছে সাইবার সিকিউরিটিতে, এবং তাদের বিশাল ল্যাব রেডি করেছে। আপনারা হয়তো মাঝে মাঝে আমার পোস্টে দেখেন। তো ন্যাশনাল ভার্সিটির যে ডিজিটাল অ্যাসেট ইন দ্য মেইন টাইম বাংলাদেশের বিভিন্ন কেপিআই প্রজেক্টগুলা, কি পয়েন্ট ইনস্টিটিউশন ইনফ্রাস্ট্রাকচার গুলাতে তারা সুরক্ষা দেওয়ার জন্য, দেশকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় এই জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিচ্ছেন। এছাড়াও আমি চ্যাম্পিয়ন মেম্বার অ্যান্ড ট্রেনার অফ সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। আপনারা জানেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি ফাউন্ডেশন, যেটা হচ্ছে শুধু সাইবার ক্রাইমের অ্যাওয়ারনেস করে থাকে, বিভিন্ন প্রবলেম সলভ করে থাকে। প্রবলেম সলভ বলতে সহযোগিতা করে থাকে। তো এই রিসেন্টলি দেখছেন যে হচ্ছে বাংলাদেশের কি পরিমাণ মানে সাইবার থ্রেট আসছে, এবং আমরা যারা আছি বাংলাদেশি সিটিজেন তারা কিভাবে অ্যাফেক্টেড হচ্ছি সেটার একটা আমরা হিসাব তুলে নিয়ে আসছি, অর্থাৎ বার্ষিক প্রতিবেদনে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন, এবং বিভিন্ন টিভি চ্যানেলে ওটার নিউজ আসছে। আপনার নিউজ লিংক আমি দেখাবো কিছুক্ষণ পরে। এছাড়া আমি আছি আইটি ইনস্ট্রাক্টর হিসাবে সাইবার সিকিউরিটি অ্যারিসেন্ট লিমিটেড। তো আজকে আমি একটু আমার সবাই একটু ট্রেনিং সার্টিফিকেশন নিয়ে চিন্তা করে থাকে বা বলে থাকে, তো আমি একটু সংক্ষেপে আমার সার্টিফিকেশন সম্পর্কে বলি। সবগুলো এখানে অ্যাড করা হয় নাই। পাইথন ফ্রম লিডস একাডেমি, আমি পাইথন সার্টিফাইড লিড প্রোগ্রামার হিসেবে লিড একাডেমি থেকে। সাইবার সিকিউরিটি ফ্রম সিসকো থেকে সাইবার সিকিউরিটি কমপ্লিট করা হয়েছে আইএসও 27001 স্কিল ফ্রন্ট থেকে, যেটা আইএসও অনেকেরই সার্টিফিকেশন থাকে না। আইএসও মূলত অডিট করার জন্য প্রয়োজন হয়। সিআইপি ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন ফ্রম অফসাইট and digital marketing from Google, PCI DSS certification from Qualys। PCI DSS সার্টিফিকেশনটা মূলত যাদের হচ্ছে যে কার্ড ডিভিশন, যারা ব্যাংকের যে কার্ড সেক্টরটা এটা কিভাবে রিস্ক ফ্রি করা যায় সেই জন্য সার্টিফিকেশনের প্রয়োজন হয়। এথিক্যাল হ্যাকিং ফর প্রফেশনাল ইএসপি বাইট ক্যাপসুল থেকে এথিক্যাল হ্যাকিং প্রফেশন সার্টিফিকেশনটা। সো এছাড়া আর কিছু সার্টিফিকেশন রানিং আছে যেগুলো আমি এখানে আনতে পারি নাই। সো ট্রেনিং আউটকামস আমরা অলরেডি দিয়েছি এখানে, শর্টে কয়েকটা আউটকাম দিয়েছি, আমরা মূলটা দিয়ে দিয়েছি আমাদের অ্যাডের ওইখানে। সাইবার থ্রেটস অ্যাটাকস কিভাবে হবে, সেফ গ্রাউন্ডিং ইউর অনলাইন আইডেন্টিটি কিভাবে করবেন, সিকিউর অনলাইন বিহেভিয়ার, আপনি অনলাইন কিভাবে ব্যবহারটা আপনার মানে চলাচল, আপনার মুভমেন্টটা কিভাবে আপনি সিকিউর করতে পারেন। ডিভাইস সিকিউরিটি, আপনার যে ডিভাইস ইউজ করতেছেন এই ডিভাইসটা আপনার যে একটা মোবাইল ইউজ করছেন এটা একটা অস্ত্রের সমতুল্য বলতে পারেন। এই অস্ত্র দিয়ে আপনি নিজেকে সেফ রাখতে পারেন, নিজেকে খুন করতে পারেন, অন্য কাউকে ক্ষতি করতে পারেন। সো এই অস্ত্রটা আপনি কিভাবে নিজেকে সেভ রাখবেন বা অন্যকে সেভের আওতায় রাখবেন সেটা আমরা আজকের আলোচনায় দেখব। সিকিউরিটি পলিসিস অ্যান্ড প্রসিডিউরস, কিভাবে আপনি সিকিউর মেনটেন করবেন, আপনার সিকিউরিটি কিভাবে করবেন, আপনি কোনো থ্রেটস হলে আপনি কিভাবে পুলিশের সহযোগিতা পাবেন। আপনি বাংলাদেশ সাইবার ল সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, আমরা বিভিন্ন ল সম্পর্কে নলেজ আছে। সাইবার ল সম্পর্কে যদি আমরা জ্ঞান থাকি তাহলে আমাদের যে যে কোনো ধরনের অ্যাকশন বা স্টেপ নিতে আমরা ভয় পাবো না। রিসেন্টলি অনেক ঘটনা আমরা দেখতেছি যে মেয়েরা, স্পেশালি মেয়েরা সাইবার বুলিং এর শিকার হয়, তারা বিভিন্নভাবে আত্মহত্যা করতেছে এই সাইবার থ্রেটের কারণে। তারা পুলিশের সহযোগিতা নিতে চায় না, রিজন হচ্ছে যে তারা ভয় পায় আসলে পুলিশের সহযোগিতা নিতে গেলে কোনো রিস্ক আছে কিনা, এটা আবার বুমিং হয় কিনা। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে আহ আজকে ক্লিয়ারলি আলোচনা করব, আপনি কিভাবে সহায়তা নেবেন, কিভাবে সেফলি নেবেন। হ্যাঁ, আপনার ইনফরমেশন, আপনার আইডেন্টিটি হাইড রেখেও আপনি আপনার সার্ভিস নিতে পারেন। সো এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সাইবার ল কোনগুলো আপনার অবশ্যই অত্যাবশ্যকীয় জানা দরকার, এবং কেউ যদি সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার বিল্ড করতে চান সেখানেও আমরা ছোট্ট একটু সময় নিব, অল্প একটু টাইমের মধ্যে আপনাকে একটা ক্যারিয়ার পাথ গাইডলাইন বলে দিব। সো আশা করি ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আমাদের টাইমিংটা হচ্ছে যে আমরা 3 আওয়ার্সের জন্য রেখেছি। 3 আওয়ার্স, দ্যাটস মিন অলমোস্ট 12টা বেজে যাবে, হয়তো 1-10 মিনিট আগে ছেড়ে দিব। সো আপনার যদি কোনো কাজ থাকে সেটা একটু ম্যানেজ করে নিতে হবে, রিজন হচ্ছে যে একটা দিন পরিশ্রম করেন, আশা করি বিফলে যাবে না। ওকে,
কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবো আমরা, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমি কথা বলতে বলতে কিছু অ্যান্সার দিব, বাট যেগুলো আপনার মনের মানে বেশি মার্কেবল কোশ্চেন সেগুলো নোট করে রাখবেন। আমরা 11টায় কোশ্চেন অ্যান্সার সেশনে যাব, এখানেও কিছু নিব 11টার সময় আমাদের সোয়াক অ্যানালিস্টের সাথে নিয়ে আমরা কোশ্চেন অ্যান্সারে যাব। তো সেই পর্যন্ত আপনারা নোট করে রাখতে পারেন। শুরুতে আমাদের জানতে হয় হোয়াট ইজ সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি নামটা শুনলেই একটা বিস্ময় মনে হয়, তো এটা একটু জানা দরকার। সাইবার সিকিউরিটি ইজ দ্য প্র্যাকটিস অফ প্রোটেক্টিং কম্পিউটার নেটওয়ার্কস। কি বলতেছে? সাইবার সিকিউরিটি ইজ দ্য প্র্যাকটিস অফ প্রোটেক্টিং কম্পিউটার নেটওয়ার্কস। অনেক ইজি জিনিস, কিন্তু আমরা কিন্তু অনেক গভীরভাবে চিন্তা করতেছি। তো গভীরভাবে চিন্তা করার দরকার নেই, এটা নিয়ে উন্মাদনার দরকার নেই। সিম্পলি বোঝেন প্র্যাকটিস অফ প্রোটেক্টিং কম্পিউটার নেটওয়ার্কস। আপনার কম্পিউটার যে নেটওয়ার্ক আছে বা ডিভাইসের যে নেটওয়ার্ক আছে, এগুলাকে আপনি প্রোটেক্ট করার জন্য, অ্যান্ড ইনফরমেশন আছে এগুলো প্রোটেক্ট করার জন্য ফ্রম ড্যামেজ, লস আর আনঅথরাইজড অ্যাক্সেস। আপনি প্রোটেক্ট করার জন্য যেন ড্যামেজ না হয়, যেন লস না হয়, যেন আনঅথরাইজড কোনো অ্যাক্সেস না হয়, সেটার যে সিকিউরিটি, সেটাকে আমরা বলছি সাইবার সিকিউরিটি। সহজ কথায় আপনার নিরাপত্তায় সাইবার সিকিউরিটি, আপনার ডিভাইসের নিরাপত্তায় সাইবার সিকিউরিটি। আপনি যে কম্পিউটার ইউজ করতেছেন এটা নিরাপত্তা, যেন এটা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না ঘটে, কোনো ধরনের ড্যামেজ ডেটা লস না হয়, হ্যাঁ, কোনো আনঅথরাইজড অ্যাক্সেস না হয়, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। তো আশা করি সকলে খুব সহজেই আমরা এটা মনে রাখতে পারবো, কারণ এটা একটু দরকার আমাদের। এই জন্য হচ্ছে সাইবার সিকিউরিটি, আমরা হয়তো একটা সেশনে আসছি, কেউ কাউকে বলছেন একটা সেশনে গেছিলাম সাইবার সিকিউরিটি, বাট জিজ্ঞেস করলে সাইবার সিকিউরিটি কি রে ভাই? তো আমরা যদি এটার অ্যাপ্রোপ্রিয়েট করে বা একটু তার মতো করে বুঝাই না দিতে পারি, তো আপনার হাতে যে মোবাইলটা, এই মোবাইলের সিকিউরিটি যেন আমি ইনশিওর করতে পারি, এর ডাটা যেন চুরি না হয়, এর আইডি যেন কেউ হ্যাক করে না নিয়ে যায়, সেটার যে মানে সেটার জন্য আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখে আসছি। দ্যাটস ইট, এটাই সাইবার সিকিউরিটি। ওকে, সাইবার থ্রেটস অ্যান্ড অ্যাটাকস। আমাদের যত প্রকার অ্যাটাকস হয়, এই ম্যাক্সিমাম অ্যাটাকস এইগুলোর মধ্যে হয়। আমরা শুরুতে থ্রেটস নিয়ে কথা বলি। থ্রেটস অ্যান্ড অ্যাটাকস, ফিশিং অ্যাটাকস, স্পেশালি ফিশিং অ্যাটাকসটা আমরা সবাই পরিচিত, কিন্তু অনেকেই বুঝি অনেকেই বুঝি না। অনেকে চিন্তা করছে ফিশিং হলো একটা ইমেল আসবে, দেন দ্যাটস ইট, আর কিছুই না, ফিশিং নয়, একটা ইমেলটা আমি সাবধানে চালাবো। না, এখানে অনেক ব্যাপার আছে। ম্যালওয়্যার, আমরা চিন্তা করছি কম্পিউটারটা ভাইরাস হয়েছে, আমি একটা ক্যাসপারাসকি অ্যান্টিভাইরাস ইউজ করছি, আমার ম্যালওয়্যার শেষ। আসলে শেষ তো বটেই, কিন্তু আরো কিছু জিনিস দেখতে হবে। র্যানসমওয়্যার, র্যানসমওয়্যার অ্যাটাকটা আরো মোস্ট ডেঞ্জারিয়াস। সো এটা সম্পর্কে আমরা জানবো। তো শুরুতে আমরা ফিশিং অ্যাটাক সম্পর্কে একটু জেনে নিই, চলেন। আমরা সবাই মাছ ধরেছি না, মাছ বড়শি দিয়ে জি জি। মাছ ধরেছি। দেখেন এখানেও মাছ ধরতেছে, হ্যাঁ, বড়শি লাগিয়েছে একজন হ্যাকার। তিনি হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরছে, বাট এখানে মাছ নাই, এখানে কি কি ধরতেছে? আপনার ডিজিটাল অ্যাসেট, আপনার টাকা পয়সা, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড, হ্যাঁ। সো এগুলা সে কিভাবে ফিশিং করে নিয়ে যেতে পারে, সেই জন্য সে ফিশিং অ্যাটাক করছে। when scammers fool you, যখন স্ক্যামার আপনাকে বোকা বানায় into thinking you are someone you trust in order to make you do something, আপনাকে বোকা বানিয়ে কি করবে? আপনাকে বিশ্বাস করিয়ে সে কিছু একটা করে ফেলবে এই ফিশিং অ্যাটাকের মাধ্যমে। চলুন আগে আমরা ফিশিং অ্যাটাকের কিছু টাইপস দেখে নেই। শুরুতেই নাম্বার 1 হচ্ছে ইমেল ফিশিং অ্যাটাক, যেটা আমরা বেশি জানি। স্পিয়ার ফিশিং অ্যাটাক, এটা সম্পর্কে ধারণা আমাদের কম আছে, হয়তো এখন আলোচনা করলে বুঝবেন। স্মেশিং ফিশিং অ্যাটাক, গুগল সার্চ অ্যাটাক, গুগল সার্চেও অ্যাটাক হয় কিভাবে আজকে আমরা দেখবো। সোশ্যাল মিডিয়া অ্যাটাক, এটা অ্যাভেলেবেল দেখতেছি। গুগল সার্চ অ্যাকাউন্টটা একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই। হ্যাঁ, ডেফিনেটলি আমরা নতুন দেখাবো। শুনলাম। প্রত্যেকটা জিনিসই চেষ্টা করব প্র্যাকটিক্যাল দেখানোর জন্য। আমাদের একটা সেশনে 5 মিনিটের ব্রেক আছে, ব্রেকের পর হ্যান্ডস অন দেখাবো, সরাসরি হ্যান্ডস অন কোনগুলা কোনগুলা আপনার প্রবলেম হচ্ছে, সরাসরি আপনাকে ইমেল কিভাবে আসতেছে না আসতেছে, আপনার ইমেলটা ডাটা ব্রিজ আছে কিনা, আপনি কোনো আপনার ডিভাইসটার অ্যাটাকের শিকার হয়েছে কিনা, এগুলো আমরা লাইভ দেখাবো। ততক্ষণ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। সোশ্যাল মিডিয়া অ্যাটাক, কিউআর কোড অ্যাটাক, আমরা যে বিকাশের কিউআর কোড স্ক্যান করি, কোনো জায়গায় প্রোডাক্ট পারচেস করতে স্ক্যান করি, সেগুলো অ্যাটাক সম্পর্কে জানবো। ভিসিং অ্যাটাক সর্বশেষ, হ্যাঁ, ভিসিং অ্যাটাকটাও ইম্পর্টেন্ট। চলেন আমরা
একটা একটা করে একটু আলোচনা করে নেই। ওকে, ইমেল ফিশিং অ্যাটাক, যেটা আমরা কোন এক স্যার মনে হয় লাইভ দেখানোর জন্য বলছি না, এখানে আমরা লাইভের একটা অংশ পাবো, হয়তো পুরাপুরি লাইভ দেখতে না পারলেও, বা আমরা লাইভ সেকশনে যে যতটুকু পারি দেখাবো, বাট এখান থেকেও আমরা একটা স্বাদ নিয়ে নিই, হ্যাঁ, একটা ফ্লেভার নিয়ে নিই। দেখেন, মোটামুটি বুঝতে পারছি আমরা এখানে ইমেল ফিশিং এটা কিভাবে হচ্ছে। একটা সাবজেক্ট লিখেছে, ক্রিটিক্যাল সিকিউরিটি অ্যালার্ট ফর ইওর লিঙ্ক গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্টে একটা ক্রিটিক্যাল সিকিউরিটি দিয়েছে, এখন কি বলতেছে, সাইন ইন অ্যাটেম্পট ওয়াজ ব্লক ফর ইওর লিঙ্ক গুগল অ্যাকাউন্ট। আই মাই গড, আমার অ্যাকাউন্ট, আমার আইডি ব্লক হয়ে গেল কেমনে কেমনে। এখন কি করতে হবে, চেক করতে বলতেছে, চেক অ্যাক্টিভিটি আমাকে চেক করতে বলছে। এখন আপনি ওখানে দেখলেন গুগল পাঠাইছে, গুগল একটা লোগো দেখছেন, আর এইখানে মারলেন ক্লিক, দুইটা জিনিস দেখে ক্লিক মারলে আপনি শেষ। খুব মনোযোগ দিয়ে দেখেন, ইমেল আর খেয়াল করে নাই। রাইট? জাস্ট এই ধরনের সাসপিশিয়াস ইমেল কখনোই আপনাকে ওপেন করা যাবে না, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করা যাবে না, ভুলেও লিঙ্কে ক্লিক করা যাবে না। আরো বেশ টাইপের ফিশিং অ্যাটাক আছে, যেগুলো হয়তো সবগুলো এখানে তো আলোচনা করা সম্ভব না। ইমেল ফিশিং অ্যাটাকে বিভিন্ন ধরন আছে, দ্যাটস মিন আপনার ইমেইলে দেখা যাচ্ছে যে লটারি আসছে, আপনি ক্লিক করুন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোনো থ্রেড আসছে, আপনি দ্রুত আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করুন বলে আপনাকে একটা ক্লিক আপডেট করতে বললো, ক্লিক করছেন তো মরছেন। তো ইমেল ফিশিং অ্যাটাকের আগে আমরা একটুখানি একটা জিনিস দেখে আসি। উম, 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 ransom। হুম, একটু দেখি আমরা সবাই, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। মনোযোগ দিয়ে প্লিজ। আওয়াজ নাই। ভিডিওটাতে সাউন্ড নাই স্যার। সাউন্ডটা কি স্যার কোনোভাবে সাউন্ড দেওয়া নাই স্যার, সম্ভব? এনি প্রবলেম? সাউন্ড নাই, সাউন্ড নাই। ও সরি, সাউন্ড আসছে না। সাউন্ড নাই স্যার, সাউন্ড নাই, একটু সাউন্ড দেন একটা স্যার। মিনিট, একটা মিনিট, একটা মিনিট। हेलो सर मैं स्टेट बैंक से बोल रहा हूँ। आप संजय से बात कर रहे हैं। जी बोलिए। सर आपने हाल ही में आपकी सेविंग अकाउंट से कुछ बड़ा ट्रांजैक्शन किया है? अंशुल तुमने कोई बड़ा ट्रांजैक्शन किया है? मम्मी के टिकट मम्मी के जी जी किया है। क्यों? सर आपका अकाउंट सर सिक्योरिटी रीजन से ब्लॉक किया गया है। अरे क्यों? सर आपके सर केवाईसी डिटेल्स अपडेटेड नहीं है, तो आपका अकाउंट अनब्लॉक करने के लिए आपकी पर्सनल डिटेल्स चाहिए। हाँ पूछिए। सर आपका पूरा नाम? संजय वसंत कुलकर्णी। सर डेट ऑफ बर्थ? 12/9/78। सर आप एक बार अपना एटीएम कार्ड नंबर कंफर्म कर देंगे? एटीएम चल मेरा वॉलेट का। एक मिनट नहीं लेकिन हेलो एक मिनट रुकिए। हाँ जी 52 12 टाइम 075। सर आपका पिन नंबर? होल्ड कीजिए जी सर। मोबाइल में 15 भाई साहब किससे बात कर रहे हो आप, और किसको पिन दे रहे हो? बैंकर है। अगर वो बैंकर है तो पिन नहीं मांगेगा, कुछ भी हो जाए बैंकर आपका पिन नहीं मांगेगा। कॉल किसी का भी हो, पिन, सीवीवी नंबर, ओटीपी, पासवर्ड और पर्सनल डिटेल्स ये किसी से ना शेयर करें। बी सेफ, नॉट सॉरी। প্রেজেন্টেশন মাধ্যমে হবে। জি, এটার ব্যাখ্যা আমরা করব। কিছুদিন আগে হচ্ছে ইন্ডিয়া রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি থেকে আমি হচ্ছে যে একটা স্কলারশিপ পেয়েছিলাম। রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি হচ্ছে পুলিশদের একটা হচ্ছে ইউনিভার্সিটি, যারা মূলত
সাইবার সিকিউরিটি বা এই টাইপের বিভিন্ন ধরনের ইয়ে নিয়ে কাজ করে। আমাদের 5 ডেজের একটা সেশন করিয়েছে ওনারা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 ডেজ সার্টিফিকেশনে করেছে ওনারা। সো ওইখানে থেকে ইন্ডিয়ান বেশ কিছু থ্রেড আমাদেরকে শিখে, তার মধ্যে এখানে একটু দেখালাম। এই অ্যাটাকটার নাম হচ্ছে যে, আমি একটু হাইড রাখি, আমি একটু মিস করেছি, অর্থাৎ ফিশিং অ্যাটাকের পরে এটা দেখানো দরকার ছিল। এই ভিডিওটা ব্যাখ্যাটা আমি এক্সপ্লেনের পরে করছি, আশা করি বুঝবেন। ওকে, তাহলে ফিশিং অ্যাটাক কি? আমরা ইমেইলে যে অ্যাটাকগুলো আসে সেগুলো হচ্ছে ফিশিং অ্যাটাক। আমরা অলরেডি ফিশিং অ্যাটাকের ইমেল ফিশিং অ্যাটাকটা দেখেছি। এরপরে আসি স্পিয়ার ফিশিং অ্যাটাক। দেখেন কি লিখেছে, অ্যাকাউন্ট পেরোল কোয়েশ্চেন্স, আরন্না কার্লামোভা ইমেল পাঠিয়েছে একটা, দেখেন যেটা পরিচিত। এই আন্না হচ্ছে পরিচিত, হ্যাঁ। অর্থাৎ এখানে বলছে দিস ইজ হোয়েন দে টার্গেট ইউ স্পেশালি দে হ্যাভ রিসার্চড ইউ। আপনাকে কি করবে? রিকন করবে, আপনাকে রিসার্চ করবে। রিসার্চ করে দেখবে যে আপনার পরিচিত মেম্বার, পরিচিত পরিজন, পরিচিত বন্ধু বান্ধব, আপনার এমডি, আপনার বস কে আছে, হ্যাঁ, তাদের নামে তারা আপনার একটা মেল জেনারেট করবে। দেখেন এই প্রথমটুকু ঠিক আছে, দ্বিতীয় জায়গায় যে এই হোমো অফিসিয়াল ইন্টারনাল 19 এটা ঠিক নাই, হ্যাঁ, এটা ঠিক নাই, এটা অরিজিনাল না। সো এটা আপনাকে বুঝতে হবে। সো এই সে একটা মেইল পাঠিয়েছে, এই মেইল থেকে কি করছে? সেন্স অফ ফ্যামিলিয়ারিটি, আপনাকে 1 নম্বরে বলছে যে আপনাকে একটা পরিচিত একটা পেরোল সম্পর্কে কোশ্চেন করেছে, অ্যাকাউন্ট পেরোল সম্পর্কে, হ্যাঁ, যেটা আপনি চিন্তা করবেন, হ্যাঁ আমি তো অ্যাকাউন্ট সেকশনে বা আমি এই অ্যাকাউন্ট পেরোল সম্পর্কে আমার ইনফরমেশন দিতেই পারি আমার এমডি কে। দেন হচ্ছে সেন্ডার নেম অ্যান্ড ইমেল, সেন্ডার নেম এবং ইমেল এখানে ভেরিফাই করতে হবে। রিজন হচ্ছে এই জায়গায় ফেক রয়ে গেছে। 3 নম্বর কি বলছে? পার্সোনালাইজড। দেখেন হ্যালো অক্সানা, মানে আপনাকে এমন ভাবে উপস্থাপন করছে আপনাকে সব জানে শুনে। মেসেজ কেসে স্টার্টস এ কনভারসেশন টু বিল্ড এ ট্রাস্ট, আপনার কনভারসেশন স্টার্ট করেছে একটা কনভারসেশন দিয়ে। এসএমএসটা, প্লিজ আই উড লাইক টু চেঞ্জ দ্য অ্যাকাউন্ট অন মাই পেরোল টু আ নিউ অ্যাকাউন্ট, উড ইউ বি ইফেক্টিভ নেক্সট পেডে, থ্যাঙ্কস। সে আপনাকে আপনার কাছে সাজেশন দিয়েছে, হ্যাঁ। কারেক্ট জব টাইটেল, কন্ট্যাক্ট নেম হ্যাজ কারেক্ট জব টাইটেল। Spearfish attackers do their homework to look as light as possible. তো এটা আপনাকে খুব বেশি মানে বোঝানোর চেষ্টা করবে যে সে একদম অথেন্টিক। এই ধরনের মেইলে কখনোই রেসপন্স করা যাবে না, রেসপন্স করলেই আপনি আটকে যাবেন। স্মেশিং অ্যাটাক, যেটা আমরা মোবাইলে এসএমএস পেয়ে থাকি বিভিন্নভাবে, যে আপনার স্কুলে উপবৃত্তি এসে আপনি এখানে ক্লিক করুন ইত্যাদি। এই ধরনের মেসেজ কখনোই লোভে পড়া যাবে না। নর্মালি আপনি চিন্তা করেন আপনার ফোনে দেখেন প্রতিনিয়ত হয়তো মেসেজ আসে, প্রতিদিন 200 টাকা ইনকাম করুন, প্রতিদিন 500 টাকা ইনকাম করুন। আরে ভাই, একজন মানুষ অনার্স মাস্টার্স কমপ্লিট করে জব করতেছে, দেখা যাচ্ছে যে 15,000 টাকা স্যালারি দিতে গেলে তার মানে 7টা ইন্টারভিউ দেওয়া লাগে 15,000 টাকা স্যালারিটা জব দিবে তার। এই রিসেন্টলি ঢাকা কোথায় যেন দেখলাম যে ঢাকা ভার্সিটির কি জানো না সরি রেলওয়ের কোনো হচ্ছে পোস্টের জন্য মনে হয় একবারে লো ক্যাটাগরির পোস্টের জন্য হাই প্রোফাইল পার্সনরা অ্যাপ্লাই করে সেখানে জব পেয়েছে। সো এই জিনিসগুলা, তো এরকম দেখা যাচ্ছে লোভে পড়ে কিন্তু আপনি এই ধরনের অ্যাটাক আপনার আসতে পারে। সো এই স্মেশিং অ্যাটাকগুলা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। কোনো উপবৃত্তি কিছু আসলে ভেরিফাই করে নেবেন। কোনোটাই আমি আপনাকে বলছি না যে এই লোভ মানে যে আপনি ওটা রিসিভ করবেন না, হ্যাঁ ডেফিনেটলি করবেন যদি আপনার অথেন্টিক হয়, বাট সেটা আগে ভেরিফাই করে নেবেন। কেউ আপনাকে মেসেজ করলে যে আমার বিকাশে টাকা দরকার, জরুরি টাকা পাঠাও, আমি হসপিটালে আছি, তাকে কল ব্যাক করবেন অন্য নাম্বার দিয়ে, হ্যাঁ, বা আপনার নাম্বার দিয়ে কল ব্যাক করবেন তার অথেন্টিক নাম্বার যেটা আছে, যে আসলে সে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে কিনা। তার ফোন রিস্ক করবে না, অনেক সময় ফোনটা রিস্ক অফ থাকে বলেই কিন্তু হ্যাকার আপনাকে ওইভাবে কল করে। দেন তখন কি করবেন? তার আত্মীয় স্বজন বা আপনার সেকেন্ড ফ্রেন্ড সার্কেল কেউ আছে কিনা অবশ্যই যাচাই বাছাই করে আপনি এই কাজটা করবেন। আচ্ছা, গুগল সার্চ অ্যাটাক দেখেন খুব সিম্পলি। এখানে দেখেন ফার্স্ট রেজাল্ট আর সেকেন্ড রেজাল্টটা দেখেন। ভিইএনএমও পার্থক্য আছে? নাই, সব কিন্তু সেম। শেয়ার পেমেন্টস এখানে লিখেছে ভিমো লগ ইন গুগল সাইটস। ওকে, দেখেন আমাদের হচ্ছে যে এইটা হচ্ছে ফিশিং সাইট,
কিভাবে বুঝবো ফিশিং সাইট, তাই না? এই দেখেন, এই ইউআরএলটার গুগলের আগে কি লেখা আছে, একটা সাবডোমেন দেওয়া আছে, যে সাবডোমেনটা গুগলের না, রাইট? যে সাবডোমেনটা গুগলের না। সো আমাকে এই ব্যাপারে কোনটা অথেন্টিক ইউআরএল, কোনটা অথেন্টিক না, এই সম্পর্কে কিছু সাম্যক নলেজ থাকতে হবে। আর এই জন্য কি করতে হবে, আমাদের প্রতিনিয়ত সাইবার সিকিউরিটি রিলেটেড নিউজ পড়তে হবে, এবং আর্টিকেলগুলো যেগুলো হয়, আমাদের সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনেও কিছু আর্টিকেল আসে যেগুলো আপনি স্টাডি করতে পারেন। আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এবং হচ্ছে যে আমাদের প্রোফাইলগুলোতেও অনেক সময় অ্যাওয়ারনেস ইনফরমেশন যায়। এছাড়াও বাংলাদেশে অনেক স্যার টপ টপ লিঙ্ক লেভেলের, প্লিজ, যদি পসিবল হয় লিস্ট, প্লিজ এগেন প্লিজ। মানে পেজের লিঙ্ক গুলা বা হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ওয়েবসাইট ডেফিনেটলি। এভরিথিং। যেহেতু গ্রুপে আছেন, আমরা গ্রুপে কোনো এলোমেলো মেসেজ দিব না। যদি ইম্পর্টেন্ট মেসেজ আপনার কাছেও থাকে, আমরা চেষ্টা করবো শেয়ার করার জন্য। আমরা অবশ্যই অবশ্যই। আমরা গ্রুপটা সেফ জোনে, দেখেন আমি একটা গ্রুপে আমাকে খুব ডিস্টার্ব করছিল, বলতে সে আমাকে গ্রুপে শুধু হ্যালো লিখেছে, আমি তার প্রয়োজন ছিল না, আমি তার সাথে পার্সোনালি মেসেজ করছি প্রায় আধা ঘন্টারও বেশি। আমাকে বলতেছে যে ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়। জাস্ট এ মিনিট, আমি বললাম যে ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়, ইন্টারনেটে বসে কাজ করলে ফ্রিল্যান্সিং করা যায়। তো বলতেছে আমি করতে চাই, কিভাবে করব? আমি বলছি, আপনার স্কিল কি, কাজ জানতে হবে। তো আমি গ্রাফিক ডিজাইনের কাজ জানি, আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ জানি। আচ্ছা, একজন ডিজিটাল মার্কেটিং এর যে কাজ জানে, যে গ্রাফিক ডিজাইনের কাজ জানে, তার কিন্তু আসলে এই ব্যাপারগুলো অনবগত থাকার কথা না। বাট এলোমেলো কোশ্চেন, গ্রুপে এলোমেলো কোশ্চেন করছে, আমি কাইন্ডলি তাকে সুন্দর মতো করে গ্রুপ থেকে বের করে দিচ্ছি। আমার কথা হচ্ছে যে এখানে আমরা কিছু ইনফরমেশন শেয়ার করতে আসছি। হ্যাঁ, আমি আপনাকে শেখাতে পারবো না, আপনি হয়তো আমাকে শেখাতে পারবেন না। আমরা কি করতে পারি, একে অপরের যে নলেজ আছে আমরা শেয়ার করতে পারি, সেই শেয়ারের মাধ্যমে আমরা একে অপরে উপকৃত হবো। দ্যাটস ইট। এখানে হ্যালো হাই হ্যালোর কোনো দরকার নাই। সর্বোচ্চ একটা রিয়াক্ট দিতে পারেন, যেই কোনো একটা কমেন্টস করলেন বা একটা নিউজ আর্টিকেল দিলেন, সর্বোচ্চ আমরা একটা রিয়াক্ট করবো। এই নর্মটা আমাদের মধ্যে আসতে হবে, আমাদের মধ্যে জানতে হবে। অনেকে অনেক মানে টপ লেভেল লোকজন আমাদের গ্রুপে আছে। সো সবকিছু আমাদের মনিটরিং হয়। আমি আগেও বলছি যে আমাদের প্রশাসনের লোকজন আজকে আমাদের ট্রেনিং এ আছে। হ্যাঁ, আমাদের হাইটেক পার্ক অথরিটির লোকজন আছে এখানে। হ্যাঁ, অনেক ব্যাংকার আছে এখানে, মানে টেলিভিশন চ্যানেল লোকজন আছে এখানে। সো আমাদেরকে কি করতে হবে, একটা জিনিস শালীনতা বজায় রেখে আগাইতে হবে। ও সরি, গুগল সার্চ অ্যাটাকটা আলোচনা করা হয়নি। গুগল সার্চ অ্যাটাক হচ্ছে যে আপনি যখন আলোচনা করা হয়েছে, হ্যাঁ। গুগল সার্চ অ্যাটাকটা আপনার সাবধান অবলম্বন করতে হবে সার্চ করার সময়। কিছু সিকিউরিটি আছে, আমরা হয়তো একসাথে এত আলোচনা করা সম্ভব না। এই সিকিউরিটি গুলা আমরা আস্তে আস্তে গ্রুপেও দিব, বা আমাদের পরবর্তী প্রোগ্রামগুলোতে অ্যাড করব। সিকিউরিটি হচ্ছে যে আপনি যে ব্রাউজার ইউজ করেন, ব্রাউজারকে সিকিউরিটি যদি আপনি সেটিং করে রাখেন, তাহলে দেখা যায় অনেক অ্যাটাক থেকে আপনি সেফ থাকবেন। আচ্ছা, আসি এখন সোশ্যাল মিডিয়া ফিশিং অ্যাটাক। সোশ্যাল মিডিয়া ফিশিং অ্যাটাক সম্পর্কে আমরা সবাই জানি। আপনাকে বলতেছে, হাই, আমি প্রিয়াঙ্কা, ইন্ডিয়া থেকে বলছি। ইন্ডিয়া কোথায়? কলকাতা। ও, আমি তাহলে পাশাপাশি আছি তোমার। ওকে, তাহলে আমরা এই কথোপকথন চলতে চলতে কিন্তু একসময় আপনার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন নিয়ে নিচ্ছে। এমনকি আপনাকে একটা ছবি, আপনাকে একটা কি দিচ্ছে, আপনাকে সরাসরি ফোন দিচ্ছে। রিসেন্টলি একটা ঘটনা শেয়ার করি। একজন কর্মকর্তা, উনি ঢাকা ইউনিভার্সিটি একটা ভালো পজিশনে আছেন। ওকে, ওই কর্মকর্তা হচ্ছে, তার একজন অ্যাসিস্ট্যান্টও আছেন। এখন কর্মকর্তাকে এইভাবে কথা বলতে বলতে ইন্ডিয়া থেকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ নকিং চলতেছে, কথা বলতে বলতে হঠাৎ করে ডাইরেক্ট ভিডিও কল দিয়েছে, এবং উনি ক্লথলেস অবস্থায়, কাপড় চোপড় ছাড়াই ভিডিও কল দিয়েছে। জাস্ট 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে ভিডিও কলটা আবার অফ করে দিয়েছে। বুঝলেন জিনিসটা? খেয়াল করেন। এরপরে ভিডিও তো রেকর্ড হয়ে গেছে, ওই মেয়েটা ওই ক্লথলেস অবস্থায় জাস্ট তার সহকারী, উনি ওই ব্যক্তির যে সহকারী ছিল মেয়ে, তার হেডটা চেঞ্জ করে বসিয়ে দিয়েছে। এরপরে হুমকি দিচ্ছে, আমি তোমার এই ছবি ভাইরাল করে দিব, আমাকে পেমেন্ট করো। একদম সাধারণ ঘটনা, অহরহ হচ্ছে। ওই শিক্ষক কি করতেছে, সরি,
ওই ব্যক্তি কি করতেছে, যে হচ্ছে এখন না পাচ্ছে আইনের আশ্রয় নিতে, না পাচ্ছে কারো কাছে যে বলতে, বাধ্য হয়ে কি পেমেন্ট করা লাগছে। বাট পেমেন্টের তো একটা লিমিট আছে। আমরা বিভিন্ন ক্রাইম পেট্রোল দেখি, বিভিন্ন সিআইডি দেখি, বিভিন্ন ধরনের ড্রামা দেখি, যে নিতে 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 শেষমেশ সেই ঠিকই পুলিশের কাছে যায়, সে ঠিকই তার মান সম্মান যায়, বাট আলটিমেটলি এই স্টেপটা সে আগে নেয় না। দেখেন, আমরা সবসময় বিশ্বাস করি অলমাইটির উপরে, যিনি হচ্ছে আমাদের মান সম্মান অর্থ সবকিছু দিয়ে থাকেন। সো আপনার মান সম্মান যদি তিনি ক্ষুণ্ণ না করেন, কেউ করতে পারবে না। সুতরাং আপনার ভিতরে যে সৎ সাহস থাকে, আপনি কোনো অপরাধ না করে থাকেন, তাহলে আপনি সৎ সাহস নিয়ে যদি এগিয়ে যান, সবাই আপনাকে সাপোর্ট দিবে। হ্যাঁ, এখন দেখা যায় যে বাংলাদেশের ল অনুযায়ী আপনি যে সাপোর্ট পাওয়ার কথা 5 মিনিটে, সেটা দেখা গেল 5 দিন লেগে যায়। এটা ভ্যারি করে, রিজন হচ্ছে যে আমাদের হয়তো ক্যাপাসিটি কম, আমাদের ট্রেনিং কম। অনেকেই কমপ্লেন করে, আমাদের গত সেশনে কমপ্লেন করছে যে পুলিশে থানায় গিয়ে আমরা কেউ ধরেন ব্ল্যাকমেলের শিকার হলো, থানায় গেলাম, বা কেউ রেপের শিকার হয়েছে, একটা মেয়ে রেপ শিকার হয়ে সে হচ্ছে যে থানায় গেল। এখন থানায় শুধু রেপ করার জন্য যে আইন, সেই আইনেই মামলা হয়, কিন্তু সে রেপ করার পিছনে সে কিছু ভিডিও করে ভাইরাল করার চেষ্টা করছে, তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। সে সাইবার সিকিউরিটি একটা মামলা পাওয়ার যোগ্যতা রাখে, সাইবার সিকিউরিটি মামলাটা তার হয় না। আলটিমেটলি যেখানে 2টা মামলা হওয়ার কথা ছিল, সেখানে সে একটা মামলা পায়। আর যেই ধর্ষণ মামলাটা চলমান থাকে, দেখা গেল ন্যায্য বিচারটা থেকে অনেক সময় বঞ্চিত হয়ে যায়। সো আমাদেরকে যদি সাইবার ল সম্পর্কে জানা থাকে, বাংলাদেশের আইন সম্পর্কে জানা থাকে, হ্যাঁ, এখন দেখেন অনেকেই সরকারি কর্মকর্তা থাকেন, সবাই না, দু একজন থাকতেই পারেন যে স্টাডি করার সময় নেই, নিউজ আপডেট করার সময় নেই। দেখা গেল যে ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো আইন আপডেট হয়েছে, সেটা পাঠিয়েছে থানা, কেউ না কেউ 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 জানে, আবার অনেকেই সেটা পড়তেছে না, জানতেছে না। বাট আপনি আমি ব্লেম দিয়ে কখনো এটা সমাধান করতে পারবো না। সো আমাদেরকে কি করতে হবে, উঠে দাঁড়াইতে হবে, আমাদেরকে শিক্ষিত হতে হবে, আমাদেরকেই এই অ্যাওয়ারনেস সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা তাকে পয়েন্ট টু পয়েন্ট ধরতে পারবো যে আপনার এই পয়েন্টে আমার মামলা হবে, এই পয়েন্টে আপনি মামলা কেন করবেন না। আপনার সেখানে যদি সলিউশন না পান, আপনি আরো ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, এগুলো নিয়ে আলোচনা করবো। আমরা যখন ল নিয়ে কথা বলবো, তখন আমরা আরো ডিটেলসে যাব। সো এই ধরনের আপনার মেসেজ, সোশ্যাল মিডিয়ায় যে মেসেজগুলো আসে, এগুলো থেকে খুবই সতর্ক থাকবেন। আননোন কোনো ব্যক্তির মেসেজ আপনি রেসপন্স করবেন না। আপনার যদি পরিচিত হয়, সেই পরিচিত মেসেজ যদি কোনো ধরনের সন্দেহ পোষণ হয়, যে হঠাৎ করে আপনার বন্ধু আপনার কাছে টাকা চেয়ে বসে আছে, হঠাৎ করে বলতেছে বন্ধু লিঙ্কটা ক্লিক কর, এরকম দেখি আমরা, আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল গ্রুপ আছে, যে একটা লিঙ্ক পাঠায়, ছেড়ে দিছি, তুই লিঙ্ক কর, এটা করলে তুই এটা জিতবি, ওটা জিতবি। হ্যাঁ, দেখেন, এটা কিন্তু আসলে চিন্তার বিষয় বা একটু ভাবনার বিষয়। আপনি যে কোনো জায়গায় ক্লিক করে আপনি নিজের অ্যাসেটকে কখনোই ধ্বংসের মুখে ফেলবেন না। চলুন আমরা এখন যাই কিউআর কোড অ্যাটাক। আমরা বিভিন্ন জায়গায় কেনাকাটা করি, সেক্ষেত্রে আমাদের সাবধান অবলম্বন করতে হবে। আমরা যখন কিউআর কোডে স্ক্যান করি, স্ক্যান করার পরে আমাদের ইউআরএল আসবে, হ্যাঁ, যে আসলে অথেন্টিক কোম্পানি কিনা, আমরা যে কোম্পানিকে পেমেন্টটা করছি ওই কোম্পানিতেই পেমেন্টটা যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা অবশ্যই খেয়াল করবেন। এই যে আপনারা দেখছেন কিউআর কোডের এই অংশগুলা, এই কিউআর কোডের এই অংশগুলা আমরা জাস্ট পেন দিয়ে যদি এই যে ব্লক একটু চেঞ্জ করে দেওয়া যায়, একটা ব্লক বন্ধ করে দিবে, হ্যাঁ, দেখা গেল যে এই আরেকটা মিনিং দাঁড় করিয়ে ফেলেছে। সো আপনার বোঝার উপায় নাই, আপনাকে সচেতন হওয়া ছাড়া আপনাকে প্রোটেকশন নেওয়ার কোনো সুযোগ নাই, এখানে সিকিউরিটি ইনশিওর করা যায় না। সো আপনাকে সচেতনতার সাথেই কাজগুলা করতে হবে। এই জন্য আমরা ডিজিটাল বাংলাদেশে আছি, আমরা স্মার্ট হতে চাই, স্মার্ট বাংলাদেশ করতে চাই। সেজন্য আমরা যদি স্মার্ট না হয়, তাহলে বাংলাদেশ কখনো স্মার্ট হবে না। সো আমাদের বাংলাদেশের সমস্ত নাগরিককে আগে স্মার্ট হতে হবে। আমাদের দল মত জাতিগত ভিন্ন সব মতাদর্শের বাইরে থেকে আমাদেরকে কি করতে হবে, অ্যাওয়ার্ড থাকতে হবে। হ্যাঁ, সাইবার সিকিউরিটি সম্পর্কে আমাদেরকে নলেজ থাকতে হবে। প্রাইম মিনিস্টার একটা কথা বলেছেন, যে হচ্ছে আমি দেশের বাইরে থেকে কোনো দেশে যুদ্ধ লাগলে, আমার হচ্ছে দেশের বাইরে থেকে আমি কি আমার লোক আর্মি যেমন হায়ার করতে পারবো না, ঠিক তেমনি সাইবার অ্যাটাক হইলে আমি বাইরে থেকে কাউকে অ্যাটাক করে থামাইতে পারবো না, আমার নিজের দেশের লোকজন দিয়েই
এগুলো রিকভার করতে হবে। সো আমি আপনি সচেতন থাকলে কিন্তু অ্যাটাকগুলো আমরা রিমুভ করতে পারবো। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে ভিশিং অ্যাটাক। এরকম কল পাইছেন কেউ কখনো? যেটা ভিডিওটা দেখিয়েছে আমি। ভাইয়া হ্যাঁ, আমি এরকম কল পাইছিলাম, আমি শিকার হয়েছিলাম, কিন্তু আমি টোটালি শিকার হইনি। আমার আব্বু আব্বু এটা শিকার হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হ্যাকার আমার হাতে পড়ে গেছে। আব্বু বুঝতেছিল না। আম্মু আম্মু বলছে যে আমার আব্বুর কাছে নিয়ে আসতে, আব্বু পরে আমার কাছে নিয়ে আসছে। হুম হুম। দেন মনে করেন ও দেখি যে ও একজন সিএনজি ড্রাইভার হইয়া এইসব উলট পালট কাজ করে। চিন্তা করতে পারেন, সিএনজি ড্রাইভার হইয়া এইসব উলট পালট কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমার আবার আজকে হয়েছিল কল কি ভাইয়া, পেয়েছিলাম। আজকে আমার ফোন হয়েছে কি পেয়েছেন? মিলন ভাই, হ্যাঁ হ্যাঁ, প্লিজ, আজকে ফোন পেয়েছেন একটু শুনতে চাই। হ্যাঁ আজকে কল পেয়েছি, ডাচ বাংলা ব্যাংক থেকে বলতেছি। হুম হুম বলেন। হুম হুম। আপনার কিছু আমার ব্যাংকের কিছু চেঞ্জ করা লাগবে। আমি বললাম, আমার ইনফরমেশন আপনাকে দেবো কেন জন্য? কয় না, আপনার ব্যাংকের টাকা চলে যাচ্ছে অন্য জায়গায়। আমি বললাম, আমার ব্যাংকের টাকা যাচ্ছে সেটা আমি বুঝে নিবো, আপনার তো বোঝার দরকার নাই। বলছে আপনি কিন্তু অনেক টাকা লস করছেন। আমি বললাম, আমি লস লাভ আমি বুঝবানি। বেটা তুই কোথায় থেকে বলছিস বল, নাহলে এখন আমি র্যাবকে ইনফরমেশন করবো। ইনফর্ম করে তোর আমি অ্যাকশন নেব। সঙ্গে সঙ্গে কলটা কেটে দিছে এবং রাইট, সুন্দর করে ডেফিনেটলি। এবং লোগোটা এভাবে আসছে, ডাচ বাংলা ব্যাংক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে বাস্তবিক প্র্যাকটিস পেয়েছি আর কি, যে প্র্যাকটিক্যাল তার নলেজ, আজকের এক্সপিরিয়েন্স, তাও অনেক লেটেস্ট এটা এক্সপিরিয়েন্স। হচ্ছে তাও 1:45 কি 46 বাজে তখন। ওয়াও। তো তাহলে দেখেন উনি সচেতন ছিল বলে কিন্তু উনি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। সো আমরা আমার চেষ্টা করবো যথেষ্ট এরকম ফোন অনেক টাকা রিসিভই ছিল। না করার জন্য। রিজন কখনোই ব্যাংক থেকে আপনাকে ফোন দিবে না, মনে রাখেন। হ্যাঁ হ্যাঁ, এটা সবসময় বলা আছে। ব্যাংক থেকে কখনোই, আমাদের আতিকুল ভাইয়া কি আছেন এখানে? ব্যাংক কর্তৃপক্ষ মনে হয় না। উনি হয়তো নাই। আসাদুজ্জামান খান আছেন? আসাদুজ্জামান সাহেব আছেন? নাই। ওকে, ব্যাংকের ব্যাপারটা হচ্ছে যে এখানে সেন্সিটিভ, মানে মানে একটু ব্রিফে আলোচনা করি আসলে ইথিক্যাল হ্যাকিং বা আনএথিক্যাল বা হ্যাকার, আমরা আসলে কিভাবে আনএথিক্যাল হ্যাকিং গুলো হয়ে থাকে একটু বলি। সেটা হচ্ছে হ্যাকারের মূল ইন্টেনশন থাকে কি, যে পার্সোনাল গেইন করবে, ফাইন্যান্সিয়াল গেইন করবে, রাইট? হ্যাকিং এর মূল উদ্দেশ্য কি? হ্যাঁ হয় হ্যাঁ, ডাটা চুরি করবে, পার্সোনালি ইয়া করে। যেমন ডাটা চুরি আমার করবে আব্বুর অথবা টাকা চুরি প্রেক্ষাপটে করবে। কিছু, হ্যাঁ হ্যাঁ, কিছু তথ্য ওরা কোনো জায়গা থেকে নিচ্ছে, দেন রাইট। আমার আব্বু একটু ইয়া করছে, এরকম আর কি ব্যাপারটা হয়েছে। না, আপনার তথ্য নেওয়া সহজ, আমি আপনার দেখাবো। আমি আপনাদের ক্লাসে সেশনে, আমাদের যে সেশন টাইম আছে ওই টাইমে আমরা দেখাবো। আপনার যে ইমেল ইউজ করছেন, ইমেলের মধ্যে দেখবেন যে ইমেল ব্রিজ আছে, আর আপনার ইমেলের মধ্যে ভালনারেবিলিটি আছে, আপনার ইমেলের মধ্যে অ্যাটাকরা অলরেডি বসবাস করতেছে ভাইরাসের মতো। কেমনে করতেছে সব দেখাবো। হ্যাঁ, আমাদের বাংলাদেশে অনেক রেপুটেড কোম্পানি ওয়েবসাইটেও এখনো পর্যন্ত অনেক অ্যাটাক আছে, সেটাও দেখাবো, লাইভ দেখাবো, টেনশন নিয়েন না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো অনেক অনেক ফিশিং শুক্রিয়া ভাইয়া। অ্যাটাকটা হচ্ছে যে অলরেডি এক্সপাউন্ড পেয়েছেন, এবং আমি একটা ভিডিও দেখিয়েছি। ভিডিওতে কি বলছে যে আপনার নামে যে একটা প্রোডাক্ট পারচেজ হয়েছিল, এই পারচেজ করাতে আপনার ব্যাংক কমপ্লেন করেছে। সো এখন আপনাকে এটা অথেন্টিকেশন যাচাই করতে চাই, ব্যাংক থেকে ফোন দিয়েছে, অথেন্টিকেশন যাচাই করতে যে কি হয়েছে, তার ফোনে একটা ওটিপি গেছে, ওটিপিটা দিতে হবে। খেয়াল করছেন? তার ব্যাংক কার্ড নাম্বার দিয়েছে, ওটিপি দিয়েছে, দ্যাটস ইট, তার টাকা শেষ। কখনোই মনে রাখবেন, বিকাশ বলেন কোনো ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান আপনার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করবে না। একটা কমেন্টস মনে রাখবেন, কেউ ফোনে ফাইন্যান্সিয়াল সংক্রান্ত কারণে যোগাযোগ করবে না। আপনাকে একটা জিনিস মনে রাখেন না, যে আমরা ফোন দিয়ে বিকাশে হেল্পলাইন খুঁজে পাই না, ব্যাংকে ফোন দিয়ে 10 মিনিট দাঁড় করে রেখে তারপর আমাদের ফোন রিসিভ করে। সো তাদের তো ঠেকা পড়ে যায় না, আপনার ফোন দিয়ে বলবে যে ভাই আপনার এই কাম হয়ে গেছে। হ্যাঁ, যদি ফোন দেয় ব্রাঞ্চ থেকে, আপনার ফোন দেবে হোম ব্রাঞ্চ থেকে, আপনি যে ব্রাঞ্চের আন্ডারে আছেন ওই ব্রাঞ্চ থেকে একটা নাম্বার থেকে কল দিবে যে আপনার ইস্যু আছে, আপনি কাইন্ডলি ব্যাংকে আসেন। সে আপনি দেখা গেল উল্টাপাল্টা ট্রানজাকশন করেছেন, প্রতি মাসে আপনার 10,000 টাকা 10 বার ট্রানজাকশন হয়, আপনি 1,000 বার ট্রানজাকশন হয়ে গেছে, তখন ওরা চিন্তা করছে তো কোনো ঝামেলা আছে। আপনার ব্রাঞ্চ থেকে ফোন দেবে, বাংলাদেশ ব্যাংক দিবে হেড অফিসকে, হেড অফিস দিবে ব্রাঞ্চকে, ব্রাঞ্চ দিবে আপনাকে ফোন, যে ভাই আপনি একটু কাইন্ডলি অফিসে ব্রাঞ্চে আসছেন, আমার সাথে কথা আছে। কখনোই ফোনে ডিসকাস করবে না। সুতরাং এখানে খুব সাবধান থাকেন, কোনো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন নেভার ইভার কল ওভার দ্য ফোন, মাইন্ড ইট। কখনোই ওভার দ্য ফোনে আপনার সাথে যোগাযোগ করবে না ফাইন্যান্সিয়াল ইস্যুতে, এমনকি আপনিও কখনো করবেন না, চেষ্টা করবেন এটা না করার জন্য। তো ঠিক আছে, আমরা আগাই একটু।
ম্যালওয়্যার অ্যান্ড র্যানসমওয়্যার অ্যাটাক। ম্যালওয়্যার সম্পর্কে আমরা জানি, আমাদের কম্পিউটারে অনেক ম্যালওয়্যার বা ভাইরাস আমরা অ্যান্টিভাইরাস দিয়ে রিমুভ করার চেষ্টা করি, অনেক কিছু যায় না, সেগুলা কি করবো, অগত্য হয়ে বসে থাকি। এখন দেখেন, আমরা যারা অত বেশি আমাদের ইম্পর্টেন্ট ডাটা থাকে না, তাদের ক্ষেত্রে ভিন্ন। যারা ইম্পর্টেন্ট ডাটা থাকে যে কম্পিউটারগুলোতে, যে পিসিগুলোতে, সেগুলা ম্যালওয়্যার প্রোটেকশনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনাকে কি করতে হবে, যে আমরা উইন্ডোজ ইউজ করি, আমরা যদিও সলিউশনে বলবো যে উইন্ডোজ ইউজ করি, এই উইন্ডোজগুলা আমরা করি ফ্রি ভার্সন, বাট পেড ভার্সন ইউজ করতে হবে। পেড ভার্সনে ডাটা প্রোটেকশন থাকে, ফ্রি ভার্সন তো আমরা করতেছি, মনে করেন যে ক্র্যাক ফাইল ইউজ করতেছি, তো এখানে তো ম্যালওয়্যার থাকবেই। সেটা নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই, আমার ডাটাকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেটা চিন্তা করতে হবে। আচ্ছা, আসি র্যানসমওয়্যার। এখানে কি হয়, ম্যালওয়্যারে কি হয়, ইনফেক্টস হয়, ডিভাইসেস ইনফেক্টস হয়, তারপরে স্টিলিং ইনফরমেশন অ্যান্ড ডিস্টার্বিং ফাংশনগুলো ডিস্টার্ব হয়ে যায়। হ্যাঁ, দেখেন না, অনেক সময় অনেক ফাংশন কাজ করে না, তখন আবার উইন্ডোজ দেওয়া লাগে, হয় কিনা এরকম? আচ্ছা, আসি এগুলো এখন মোটামুটি র্যানসমওয়্যারে। অনেক র্যানসমওয়্যার সম্পর্কে আইডিয়া আছে কারোর? জি ভাইয়া। সম্পর্কে এতটা ধারণা নাই। ওকে, তাহলে মোটামুটি এখানে হয়তো অনেকেরই আইডিয়া আছে। র্যানসমওয়্যার মোটামুটি ডাটাটাকে এনক্রিপ্ট করে ফেলে, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। হ্যাঁ অর্থাৎ হ্যাঁ হ্যাঁ আমরা অনেক সময় দেখি অনেক ফোল্ডার আমাদের খুলে না, ওপেন হয় না। ওপেন হয় না। হ্যাঁ, ডক ফাইল ডটের পরে একটা যে কোনো একটা এক্সটেনশন অ্যাড হয়ে যায় অটোমেটিক্যালি। সো এটা মূলত র্যানসমওয়্যার অ্যাটাক। চলেন, যেহেতু র্যানসমওয়্যার অ্যাটাক নিয়ে কথা হলো, আমরা 5 মিনিটের র্যানসমওয়্যার একটা বিনোদন নিয়ে আসি। সাউন্ডটা একটু দেখেন একটু। র্যানসমওয়্যার র্যানসমওয়্যার ও, সাউন্ডটা দেখতে হবে না? হ্যাঁ, নাইলে সাউন্ড আসে না। রাইট রাইট রাইট, শেয়ার সাউন্ড। ওকে, এখন ইনশাআল্লাহ আসবে। শোনা যায়? জি ভাইয়া, শোনা যায়। ওকে ওকে, জাস্ট 4 মিনিটস। Good morning. Good morning, Brianna. No one has the conference room reserved, right? It's all yours. Awesome. Just double checking. Thanks. Hi, excuse me? Hi. Good morning. How can I help you? I made a check-in with Brianna Lewis. I have an appointment with her at 10. Your name? John. This is Brianna. Hi, your 10 o'clock is here? Okay, thanks. Give me just a minute. Are you having any computer issues this morning? I don't think so. Because every time I try opening these files, I get some sort of a strange error message. I guess I'll have to call the IT department. Brianna will be with you in just a moment. Thank you. Where can we start? As soon as possible. Let's go. We're getting activity on the client portal. Let's pull it up on the screen. I'm on it. Talk to me. What are we looking at? It looks like an attempted ransomware attack.
It's coming from this computer source. Let's put a stop to it. Let's go, let's go, let's go. Come on, guys, come on. The clock is ticking. And confirmed, the attack has been blocked and reversed. Good morning. Good morning, Brianna. No one has the conference room reserved, right? It's all yours. Awesome. Just double checking. Thanks. Hi, your 10 o'clock is here. John, so good to see you. Absolutely. Looking forward to this. So glad you can make it in. Oh, me too. Great job, everyone. কি বলছেন? কেউ একজন বলেন। জি হ্যাঁ, এটা স্যার নেটওয়ার্কিং সিস্টেমে যে দুলাল ভাই যেটা বোঝাচ্ছে যে নেটওয়ার্কিং নেটওয়ার্কিং সিস্টেমের একটা কম্পিউটার থেকে যখন একটা মানে রং একটা মেসেজ আছে সেই মেসেজ যখন সে ক্লিক করে ফেলছে পুরো সিস্টেমটাতে সে অ্যাটাক হয়ে যাচ্ছে। অ্যাফেক্টেড হয়ে গেছে, রাইট। তো এখানে কি হয়েছে, সে খুব দ্রুত অ্যাকশনে গেছে। হ্যাঁ আমি দ্রুত একটু জন্য action আমি একটু রিকভারি যদি করতে ফাস্ট পারছে। টাইম। হ্যাঁ, থ্যাংক ইউ আপনি সুন্দর করে বলছেন। আমি একটু যদি গুছিয়ে বলি, সেটা হচ্ছে যে রিসেপশনিস্ট কে বলছে যে উইন্ডোজ আপডেটের জন্য মেসেজ আসছে, তা আপনাকে দ্রুত আপডেট করতে হবে। ও না বুঝে কি করলো, ক্লিক করলো। দেখেন করছে কি, একদম রিসেপশনিস্ট, সে কিন্তু আইটি বুঝে না কিছু, হুম শুধু সে কম্পিউটার টাইপ করতে পারে, কারণ একটা ফাইল পাঠাতে পারে, আর ও হাই হ্যালো করে সমস্ত ক্লায়েন্টের সঙ্গে। তার কাছে মেসেজ আসছে, সে অ্যাক্টিভ করে দিল, অটোমেটিক কি হলো, র্যানসমওয়্যার ইনস্টল হয়ে গেল, অ্যাফেক্টেড হয়ে গেল হুম পিসি। এখন এইখান থেকে সমস্ত আস্তে আস্তে কোথায় যাবে, পুরো সিস্টেমে। পুরো সিস্টেমে কিন্তু অ্যাফেক্টেড হবে। হুম ইনস্ট্যান্ট হয় না, এটা একটা স্টেজে যে এক একটা স্টেজে যায়। হ্যাঁ, কারণ অনেক জায়গায় অনেক সিকিউরিটি ইস্যু থাকে আর কি। যখন হচ্ছে যে তার যে বস দেখলো যে তার সিস্টেমে কাজ করতেছে না, সে ফাইল ওপেন করতে পারছে না, সমস্ত ফাইল কি হয়ে গেছে, এনক্রিপ্টেড হয়ে গেছে, সমস্ত ফাইল এনক্রিপ্টেড হয়ে গেছে। অর্থাৎ এই এনক্রিপ্টেড গুলা মূলত হচ্ছে কয়েকটা পাসওয়ার্ড দিয়ে হয়ে থাকে, 5-6টা পাসওয়ার্ড ইউজ করে, যেটা আপনি চেষ্টা করেও খুলতে পারবেন না সহজে। তখন উনি কি করলো, ইমিডিয়েট অ্যাকশন কি, তার আইটি টিমকে জানালো, অর্থাৎ সক টিমকে জানালো, সিকিউরিটি অপারেশন সেন্টার। তার প্রতিষ্ঠানে সক আছে, সক বুঝেন আপনারা? অর্থাৎ বাংলাদেশে যত ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলো সক ইউজ করে। সক বলতে সিকিউরিটি অপারেশন সেন্টার। অর্থাৎ কোনো অ্যাটাক হওয়ার আগে ওই সকে কিছু ডিভাইস থাকে, আইডিএস হতে পারে, সিম থাকে, যেগুলো বিভিন্ন লগ চেক করে। তো এই অপারেশন সেন্টার থেকে থ্রেটগুলো ব্যাংকে অপারেশন সেন্টার হয়ে যায়। ওকে, সো যেমন এক্সাম্পল দিই, আমরা যখন নেট অ্যাক্সেস করি, আমাদের নেটটা আইএসপি লাইন, আইএসপি আমরা যার কাছ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নেই, তার মধ্যে থেকে আসা যাওয়া করে, কিন্তু মানে সে দেখতে পারে আমরা কি করতেছি না করতেছি, মানে তার কাছে লিংক থাকে আর কি। হ্যাঁ, ঠিক তদ্রুপ ভাবে এই সক অ্যানালিস্টের কাছে বা সক টিমের কাছে কোনো অ্যাটাক হইলে ওই অ্যাটাক গুলো তার লগ ফাইলে থাকে। সে ইনস্ট্যান্ট যখনই রেসপন্স করছে, তখন ওই অ্যাটাকটাকে সে রিকভার করতে সক্ষম হয়েছে। এই জন্য এখানে আমাদের ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে আমরা যেই কর্মক্ষেত্রে আছি না কেন, যে কোনো ধরনের ভুল হতেই পারে মানুষের। হ্যাঁ, হতে পারে আপনার বাচ্চা কাছে কার্টুন দেখতে দিয়েছেন, মোবাইল বাসায় এসেছেন, খাওয়া দাওয়া করছেন, বাচ্চা ফোনটা নিয়ে কোনো একটা লিঙ্কে ক্লিক করে ফেলেছে। বাট কখনোই এটা হাইড রাখবেন না। আপনার প্রত্যেক প্রতিষ্ঠানে, ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে আর কি আইটি টিম আছে। আপনি আপনার আইটি টিম না থাকলেও আপনার যে একটু আইটি বুঝে আপনার কর্তৃপক্ষ থাকতে পারে,
যেরকম একটা ঘটনা ঘটে গেছে, দেখা গেল আপনি কোনো একটা মেইলে ক্লিক করে ফেলেছেন, কোন একটা লিঙ্কে ক্লিক করে ফেলেছেন, বাট আপনি চুপচাপ থাকবেন না কখনোই, আপনি অবগত করে দিবেন। সেক্ষেত্রে দেখা গেল পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে, কোনো ধরনের সিকিউরিটি প্যাচ ইউজ করতে পারে, যাতে করে আর কোনো ধরনের অ্যাকশনে না যায়। এটা তাদের কনসার্ন, বাট আপনার উচিত হবে একজন সচেতন মানুষ হিসাবে আপনি আপনার ঊর্ধ্বতনকে বা আপনার ইনফর্ম করা। ইনফর্ম করা, রাইট, বা আপনার আইটি টিমকে সরাসরি বিষয়টা খোলাসা করা, কখনোই লুকিয়ে রাখবেন না নিজের মধ্যে। তাহলে দেখবেন যে এই ধরনের প্রবলেম থেকে আমি একটু শেয়ার করি একটা স্টোরি বলে। সেটা হচ্ছে যে আমাদের একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান, নাম বলবো না, এটা সিক্রেট, যেখানে আজ থেকে প্রায় 6 মাস 1 বছর আগে র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছে। ঠিক আছে, র্যানসমওয়্যার তো মানে মানে মুক্তিপণ আর কি, মুক্তিপণ চাই, র্যানসম পে করতে হয় তাদেরকে, মুক্তিপণের টাকা না দিলে তারা এটা খুলে দিবে না। তো যেটা কিন্তু অনেক জটিল বিষয়। তো এই ডাটা আবার ডিক্রিপ্ট করার জন্য আপনার বিভিন্ন টুলস আছে যেগুলো পারচেস করতে হয়, বিভিন্ন মেকানিজম আছে যেগুলো ইউজ করে আবার এগুলা ডিক্রিপ্ট করতে হয়। সো এগুলা আমরা আস্তে আস্তে জানবো আর কি, মানে প্রত্যেক অ্যাওয়ারনেস ট্রেনিং গুলাতে আমরা কিছু না কিছু নতুন নতুন ইনফরমেশন নিয়ে আসবো বা একটু ডিপে যাওয়ার চেষ্টা করব। আশা করি সামনে আরো জানতে পারবেন। তো এতটুকুই মনে রাখেন যে র্যানসমওয়্যারটা অনেক ক্ষতিকারক। এটা স্পেশালি যেসব প্রতিষ্ঠানে অনেক বেশি টাকা পয়সা থাকে তাদেরকেই লক্ষ্য করা হয়, যার ব্যাংক অ্যাকাউন্ট আছে অনেকগুলা, 700 ব্যাংক অ্যাকাউন্ট কার যেন দেখলাম, 700 ব্যাংক অ্যাকাউন্টে আলাদা ধরলে তো ভালোই হইতো, এটা তো ধরে না। তো ঠিক আছে, তাহলে আমরা সামনে এগিয়ে যাই। সেফ গ্রাউন্ডিং ইওর অনলাইন আইডেন্টিটি, আমরা এখন সেফ গ্রাউন্ডে কিভাবে যাব। আমরা অ্যাটাক বুঝলাম, শুধু ফিশিং অ্যাটাক নিয়ে আলোচনা করলাম কিন্তু, হ্যাঁ, শুধু এক ফিশিং অ্যাটাকেই এত অবস্থা বাজে। মূলত এর মধ্যেই সব আছে, ফিশিং অ্যাটাক, ম্যালওয়্যার অ্যাটাক এবং র্যানসমওয়্যার অ্যাটাক, এগুলোর মধ্যে আমরা ম্যাক্সিমামটাই পেয়ে যাই। কিছু আছে, আরো কিছু অ্যাটাক আছে, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক, আর বিভিন্ন অ্যাটাক আছে র্যানসম, তারপরে হচ্ছে ওগুলা ক্রস স্প্লিটিং অ্যাটাক, ওগুলা সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। বাট এটা হলো একটা রেগুলার প্রসেস। ডিডোস অ্যাটাক আছে, ডিডোস অ্যাটাক তো মোটামুটি হয়ে থাকে। সো এই অ্যাটাকগুলা থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমত ইউজিং স্ট্রং পাসওয়ার্ড। খেয়াল করেন, ইউজিং স্ট্রং পাসওয়ার্ড। এখন স্ট্রং পাসওয়ার্ড কি করলেন? আপনার পুরো নাম লিখে দিলেন, এটা কিন্তু স্ট্রং হইল না ভাই। আপনাকে কি করতে হবে? ক্যাপিটাল লেটার লিখতে হবে, স্মল লেটার লিখতে হবে, তারপরে অ্যালফাবেটিক লেটার দিতে হবে, তারপরে হচ্ছে নিউমেরিক লেটার ইউজ করতে হবে। হ্যাঁ, আপনার বিভিন্ন সাইন আছে, যেমন মাইনাস, হ্যাশ, স্টার, ডলার, পার্সেন্টেজ, এরকম কিছু সাইন ইউজ করতে হবে, যাতে করে সহজে গেস করা না যায়। হ্যাঁ, সহজে গেস করা না যায়। আপনি যে পাসওয়ার্ডই দেন, আপনার সাথে আইকন রিকন, মানে আপনাকে রিকন করা বলতে আপনাকে হচ্ছে যে বোঝা আর কি, আপনাকে বুঝে, যেমন আপনার নাম হলো মিস্টার রহিম মনে করলাম, মিস্টার রহিম সম্পর্কে আমি কিছু ডাটা কালেক্ট করলাম। মিস্টার রহিম নাম, মিস্টার রহিম বাবার নাম অমুক, তার ওয়াইফের নাম অমুক, তার ছেলের নাম অমুক, তার জন্ম তারিখ এত। আমরা অনেক সময় খুব আনন্দে উদ্ভাসিত হয়ে কি ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেই, ওটা বলতেছি যে এই নামগুলা যখন আমরা রিকন করি নিজেদের পরিবারের মধ্যে সদস্য, এবং অনেকেই পাসওয়ার্ড গুলো এরকম করে দিয়ে থাকেন, গার্লফ্রেন্ডের নামে দেন একটা অংশ, মোবাইল নাম্বার অংশ মিলান, নিজের নামের অংশ মিলান, ওয়াইফের নামের অংশ মিলান। তো এটা কিন্তু বের করা একদম ইজি ইজি প্রসেস। জাস্ট একটা কমান্ড দিলেই আপনার অটোমেটিক, আমার কিছু করা লাগবে না, 2-1 মিনিটের মধ্যে আপনার পাসওয়ার্ড কি সে বলে দিবে। সো এটা করা যাবে না, আমাদেরকে অ্যাটলিস্ট 6 থেকে 12 ক্যারেক্টার মনে রাখবেন। আমরা দেখাবো সামনে পরে 6 থেকে 12 ক্যারেক্টার আমরা পাসওয়ার্ড ইউজ করব, এবং যেটা বললাম যে আপনি বিভিন্ন আইকন ইউজ করবেন। মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা কি জিনিস? এটা হচ্ছে যে আমরা দেখি যে ওটিপি একটা আসে, আমি ফেসবুক অ্যাক্সেস করতে গেলে দেখা যায় যে আমার মোবাইলে ওটিপি নোটিফিকেশন যাচ্ছে, আসে না এরকম? আমি ঢাকার গুলশানে বসে আমি অ্যাক্সেস করতেছি, হঠাৎ করে আমি গুলিস্তান যে আবার অ্যাক্সেস করতেছি, অটোমেটিক আমার ওটিপি আসতেছে, তুমি এটা মনে হচ্ছে যে মানে অথেন্টিক না, তুমি আবার ওটিপি দাও। অর্থাৎ আপনি আপনার পাসওয়ার্ড তো থাকলোই, সেই সাথে 2 ফ্যাক্টর 3 ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখবেন। হ্যাঁ, এরপর আসি সোশ্যাল মিডিয়া প্রাইভেসি সেটিং। সোশ্যাল মিডিয়া প্রাইভেসি সেটিং
আমরা বলছি যে নেক্সট আমরা দেখাবো, হয়তো আজকে সব সম্ভব হবে না। সোশ্যাল মিডিয়ার প্রাইভেসি গুলো এখন প্রাইভেসি এন্ড সেটিং এ যে কি করবেন, আমি একটু জাস্ট এখানেই বলি। ওখানে যে আপনার ফ্রেন্ড সার্কেল, চেষ্টা করবেন ফ্রেন্ড সার্কেলটাও অফ করে রাখার জন্য, হ্যাঁ। কারণ আমি যদি আপনার ফ্রেন্ড দেখি বা আপনি আমার ফ্রেন্ড দেখেন, এই ফ্রেন্ড ধরে কিন্তু আপনার কাছে পৌঁছানো সম্ভব যে আপনার ফ্রেন্ড লিস্টে কে আছে। এরপরে কি, ওইখানে আপনার ডেট অফ বার্থ থাকে, যেটা অনেকে আমরা হাইড করে রাখি না। ডেট অফ বার্থ আপনি শুধু সালটা ওপেন করে রাখতে পারেন, হ্যাঁ, শুধু সালটা ওপেন করে রাখতে পারেন, তাহলে আপনার মানুষ উইশ করলো, সমস্যা নাই। বা তারিখটা শুধু কয় তারিখ সেটা রেখে বাকিগুলো অফ করে রাখলেন, তাহলে আপনি যা চান সেটা পাবেন। কিন্তু তিনটে একসাথে, ডেট, মান্থ এবং ইয়ার, কখনোই একসাথে ওপেন করে রাখবেন না। আপনার কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল নাম্বার, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। আপনার সব জায়গায় কিন্তু কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল নাম্বার, আপনার ব্যাংকে যান, যেখানে যান, কন্ট্যাক্ট আর ইমেইল নাম্বার দিয়ে কিন্তু অনেক কাজ করে ফেলেন। সো এই দুইটাকে আপনাকে একটু সেভে রাখতে হবে। যে কোনো ডিভাইস, যে কোনো রেজিস্ট্রেশন, যে কোনো জায়গায় গেলে আগে বুঝে রেজিস্ট্রেশন করবেন। হ্যাঁ, আমরা ফ্রিল্যান্সার একাডেমি থেকে আমরা একটা গুগল ফর্ম পাঠাইছি, একটু খোঁজ খবর নিবেন যে একটা গুগল ফর্ম তো পাঠাইছে, আসলে ফ্রিল্যান্সার একাডেমি নামে কিছু আছে কিনা একটু দেখে নেই, একটু চেক করবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। ওকে, তারপর আপনি ফর্মটা পূরণ করবেন, কারণ আপনার ইনফরমেশন নিয়ে তো আমি কোনো সমস্যা করতে পারি। এই জন্য আপনি আগে সবসময় নিজেকে সেফ গ্রাউন্ডে রেখে কাজ করবেন। ওকে, সেফ গ্রাউন্ডিং ইওর অনলাইন আইডেন্টিটি, আপনাকে সেফ গ্রাউন্ডে রেখে কাজ করতে হবে। কোথাও যদি আপনার এনআইডি নাম্বার চাই, খুব কেয়ারফুল। আপনি জানেন আমাদের এনআইডি সার্ভার হ্যাক হয়েছিল, এগুলো আর না বলি। তো এনআইডি আপনি যদি কোথাও দেন, খুব সাবধানে কি করতে হবে, বুঝতে হবে ওই কোম্পানি কে এনআইডি চাইছে, আসলে সে আমার এনআইডি নেওয়ার যোগ্যতা রাখে কিনা। গ্রামীণ ফোন এনআইডি চাইছে, আপনার চাইতেই পারে গ্রামীণ ফোন, কারণ গ্রামীণ ফোন ডাটা আপনার সিকিউর রাখে। আপনার কোনো একটা ব্যাংক চাইছে, রাখতেই পারে, আপনার সিকিউরিটি রাখতে ও সে রাখবে। কিন্তু যে কেউ একটা এনআইডি নাম্বার চেয়েছে, তার মানে এখানে আপনার চিন্তা করতে হবে যে তার এনআইডি নাম্বার লাগবে কিনা। যেমন আমি যদি আপনাকে বলতাম যে আপনার এনআইডি নাম্বার, জন্ম তারিখ, এত কিছু দেন, আচ্ছা ভাই আপনি একটা সেমিনারে জয়েন করবেন, একটা ট্রেনিং এ জয়েন করবেন, আপনার এত কিছু আমার দরকার নাই, আছে না। আপনাকে মেইল করার জন্য বা ফোন করার জন্য আমার দুইটা ইমেল নাম্বার, ফোন নাম্বার দিয়ে আমি মেইল করবো বা যোগাযোগ করবো, দ্যাটস এনাফ। আপনার নাম ধরলেই হবে, বাবার নাম, মায়ের নাম, গোষ্ঠী শুদ্ধ, এত আপনার সব দরকার নাই তো আমার। সো আপনারা নিজেদের ভিতরে এই ক্যালকুলেটিভ ওয়েটা রানিং রাখতে হবে। ওকে, যেটা সাসপিশিয়াস মনে হবে সেটাই আপনি নক করবেন না। সব সময় নিজেকে হ্যাঁ বলার চেষ্টা করবেন না, কিছু কিছু জায়গায় না বলার শিখতে হবে, তাহলেই আপনি এই থ্রেট থেকে রক্ষা পাবেন। ওকে, সিকিউর অনলাইন বিহেভিয়ার, কি বলছি, সিকিউর অনলাইন বিহেভিয়ার, ইটস আর্জেন্ট, ডোন্ট লেট দ্য ইমোশনস কুড ইউর জাজমেন্ট। ইমোশনে পড়ে আপনি একটা মেসেজে ধাম করে ক্লিক করে ফেলেন, আরে মাই গড আমার সাবেক গার্লফ্রেন্ড আবেদা একটা মেসেজ করেছে, তাড়াতাড়ি রিপ্লাই দিই। নো নো, নেভার। আপনাকে থামতে হবে, চিন্তা করতে হবে 1 মিনিট যে আসলে মেসেজটা ঠিক আছে কিনা। কল অ্যান্ড ভেরিফাই, প্রয়োজন তাকে কল করে ভেরিফাই করতে হবে যদি সেটা সাসপিশিয়াস মনে হয়। হ্যাঁ, আপনার অফিসের বস হঠাৎ করে আপনাকে বলছে, এই মিস্টার রমিজ 5,000 টাকা পাঠাতো, আমি একটু বাইরে আছি, আমার জরুরি লাগবে। আপনি ধম করে 5,000 টাকা পাঠিয়ে দিলেন, বিকাশ নাম্বার পাইছেন, বস মেসেজ করছে, পাঠিয়ে দিয়েছেন। আর বসের ফোন নাম্বার চুরি, ফোনটা চুরি হতে পারে, ইনস্ট্যান্ট হতে পারে না, তাহলে এটা করা যাবে না। বসকে কি করবেন, সাথে সাথে ফোন ব্যাক করবেন। যদি বসের সাথে কথা বলে কনফার্ম হন হ্যাঁ আসলে সে বস এবং তার প্রবলেম পড়ছে, আসলে সে আপনার ভাই, সে প্রবলেমে পড়ছে, আপনার আসলে সে পরিবারের সদস্য প্রবলেম পড়ছে, তখন তাকে আপনি কি ট্রানজাকশন করেন বা যে কোনো কমিউনিকেট করেন, বা কোনো অসুবিধা নেই। সো বি অ্যালার্ট, কল অ্যান্ড ভেরিফাই দ্যাট ইউ আর টকিং টু দ্য কারেক্ট পারসন, আপনি আসলে সঠিক লোকের সাথে কথা বলছেন কিনা এটা কনফার্ম হন। চেক দ্য অ্যাড্রেস, অলওয়েজ চেক দ্য ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইউআরএল। ইমেল অ্যাড্রেস খুব ভালো মতো চেক করতে হবে, কখনো এটা ভুল করা যাবে না, কারণ এটা প্রতিনিয়ত আসছে। এই আপনাদের হলো যে পোস্টটা করেছি ফেসবুকে, এই পোস্টের নিচে আসছে যে আমার ফেসবুক অ্যাকাউন্ট ডাটা ব্রিজ আছে, আমাকে হয়তো রিসলভ করার জন্য ক্লিক করতে বলছে আমাকে, চিন্তা করেন। এই কালকে মেসেজটা পরে কি করছি, মেসেজ ডিলিট করে ফেলছি। আপনার কি করবেন, এরকম মেসেজ ডিলিট করে ফেলবেন, হ্যাঁ, কোনো লিঙ্কে ক্লিক করবেন না, ডিলিট করে প্রয়োজনে একটা রিপোর্ট করে দিবেন, কোনো সমস্যা নাই। যদি রিপোর্ট করার প্রয়োজন মনে করেন এটা রিপোর্ট করে দিবেন, অথবা জাস্ট ডিলিট করে দিবেন। ওকে, কল অ্যান্ড ভেরিফাই দ্যাট ইউ আর টক, ওকে হয়ে গেছে। চেক দ্য অ্যাড্রেস অ্যান্ড অলওয়েজ চেক দ্য ইমেল অ্যাড্রেস। বলেছি স্পেলিং মিস্টেক, এটা কেন যে ভুলটা হয়, ওরা ইমেলে স্পেলিং মিস্টেক গুলা করে।
দেখছেন গ্রামীণ ফোন থেকে মেসেজ আসছে আপনার কাছে, গ্রামীণ ফোনের PHONE টা নাই দেখা গেল, বা PHANE ফোন হয়ে গেছে, লোগো এক, সব এক, স্পেলিং শুধু মিসিং। আপনি তো তাহলে আনন্দে আছেন খুবই, গ্রামীণ ফোন আমাকে স্টার বানাই দিয়েছে, গ্রামীণ ফোন আমাকে ইনভাইট করেছে, গ্রামীণ ফোন আমার এই দিবে সেই দিবে, যাই গ্রামীণ ফোন একটু আড্ডা দিয়ে আসে, এই যে মেসেজে ক্লিক করলেন তো মরলেন। সো সবসময় স্পেলিং মিলাবেন, না বুঝলে কাউকে বুঝবান লোকের কাছ থেকে বুঝাবেন। আশা করি এখানে যারা আছেন সবাই সুপার এডুকেটেড, এবং আপনার ফ্যামিলি সদস্যদেরকেও জিনিসগুলো চেষ্টা করবেন এই বেসিক বেসিক জিনিসগুলো ধারণা দিতে, যে কোনো মেসেজ আসলে আমাকে দেখাবা আগে, আগে ক্লিক করবা না, কোনো ধরনের ফোন কল আসলে সব ডাটা দিবা না, তথ্য দিবা না। হ্যাঁ, ব্যাংক থেকে বললো, আমি ব্যাংক থেকে বলছি, মিস্টার আরজিনা বলছেন? জি বলছি। আপনার জন্ম তারিখটা বলুন। কেন? ভেরিফাই করার দরকার। নো, নেভার। কোনো ইনফরমেশন দিবেন না কাউকে, কিসের ভেরিফাই? হয় সে আপনার বাসায় আসবে, নাহলে আপনি তার কাছে যাবেন। ফোনে, ওভার ফোনে কোনো ভেরিফিকেশন নয়। ওকে, লুক এট দ্য স্টাইল অফ দ্য মেসেজ। মেসেজ স্টাইল দেখলে বুঝবেন সে আসলে ফেক কিনা। তাকে কোশ্চেন করেন, বিভিন্ন ধরনের কোশ্চেন, যেটা আপনার মনে হয় যে এই কোশ্চেন করলে সঠিক অ্যান্সার পাবেন তার কাছ থেকে, সে রিয়েল কি রিয়েল না, সে ধরনের কোশ্চেন করেন। ডিভাইস সিকিউরিটি, protecting laptops, mobile device and tablets, keeping software update, public Wi-Fi security risk. Public Wi-Fi security risk এগুলো সবাই বুঝেন। তারপর আমি বলতেছি আপনাকে একটু ডিটেলসে। যেমন ফিনান্সিয়াল ইমেল নেভার, আচ্ছা একটু আপনাদেরকে একটু মানে পার্সোনাল সাজেশন হচ্ছে যে আপনারা যখন ইমেল ইউজ করেন, ইমেল দুইটা, আমার বলা আছে ইমেল দুইটা ইউজ করবেন। ওকে, কেন দুইটা ইউজ করবেন? কেন ইউজ করবেন সেটা হচ্ছে যে আপনি একটা ইমেইল বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমরা খুব বেশি রিস্ক নাই, মানে ফাইন্যান্সিয়াল রিস্কটা খুব কম, সেখানে ইউজ করবেন। হয়তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে ইনিশিয়াল ফাইন্যান্সিয়াল রিস্ক হচ্ছে না, বাট ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হলে কিন্তু আপনার রিস্ক আছে, ইনিশিয়াল সে টাকা বের করে নিতে পারে, রাইট? তো এই জন্য এই ফিনান্সিয়াল ইমেলগুলো আপনারা স্পেশাল একটা ইমেল রাখবেন যেটাতে ইউজ করার জন্য। পাবলিক ওয়াইফাই, নেভার ইউজ পাবলিক ওয়াইফাই। আপনি বাস স্ট্যান্ডে গেছেন, কাউন্টারওয়ালা বলছেন ভাই একটু আপনার পাসওয়ার্ডটা দেন তো, এই ওয়াইফাই পাসওয়ার্ডটা দেন তো, ও দেখা গেল যে ওয়ালে লিখে রেখেছে যে নো পাসওয়ার্ড, ওইটাই পাসওয়ার্ড, কই পাসওয়ার্ড? নো পাসওয়ার্ড, মানে নো পাসওয়ার্ড, এটার মানে হলো ওয়াইফাই পাসওয়ার্ড। আপনি সুন্দর মতো লিখে টাইপ করলেন নো পাসওয়ার্ড। এরপর দেখা গেল পাশে আরেকজন বসে আছে, যে আপনি ওখানে ওই টাকা ট্রানজাকশন করে তার অ্যাকাউন্টে ঢুকাচ্ছেন, মানে ওই কাউকে পাঠাচ্ছেন, বন্ধুরে বা বিকাশে নিচ্ছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে ট্রানজাকশন করতেছেন মনে করেন, হয় না এরকম? তো এইরকম বিকাশের অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্ট ট্রানজাকশন করতে পাবলিক ওয়াইফাই ইউজ করতেছেন, যেটা আপনার সিকিউর না, সেইখানে কিন্তু সাসপিশিয়াস অ্যাটাক হতে পারে। আপনি ট্রানজাকশনও শেষ, তাহলে সে ট্রানজাকশন তখন শুরু করছে। সো নেভার এভার আপনি আপনার পার্সোনাল ডাটা ছাড়া, আপনার পার্সোনাল ওয়াইফাই ছাড়া, আপনার সিকিউর ওয়াইফাই ছাড়া কোনো ওয়াইফাইতে আপনি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করবেন না। ওকে, ডেট অফ বার্থের ব্যাপারে বলছি, ডেট অফ বার্থ কখনো চেষ্টা করবেন না শেয়ার করার জন্য। ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ফিঙ্গারপ্রিন্ট বুঝে শুনে দিবেন, যে কোনো জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিবেন না। যে কোনো ছোট একটা প্রোগ্রামে গেছেন, ফিঙ্গারপ্রিন্ট যাচ্ছে, মেলায় গেছেন, ফিঙ্গারপ্রিন্ট যাচ্ছে, নো। আপনার যদি সেরকম প্রয়োজন না হয়, যেখানে সেখানে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করবেন না। ডোন্ট ক্লিক এনি উইদাউট জাস্টিফিকেশন, যেটা বলে আসছি, কখনো কোনো কিছু না জাস্টিফাই করে ক্লিক করবেন না। স্পাম কল রিসিভ করবেন না, বলে আসছি। ডোন্ট ক্লিক আননোন সেন্ডার ফটো লিঙ্ক, এই যে ফটো লিঙ্ক। এখন কেউ একটা ফটো লিঙ্ক ছবি পাঠাইছে, মনে করেন ছবি পাঠাইছে হানিপট, ফেসবুকে আবারও দেখা যায় স্টোরি ফাংশনে। হ্যাঁ, কেউ আপনাকে একটা ছবি পাঠাইছে, মনে করেন আমি আপনাকে একটা ছবি পাঠাইছি, এই ছবির পিছনে কিন্তু ম্যালওয়্যার রাখা যায়, ম্যালওয়্যার। বি কেয়ারফুল। এই ম্যালওয়্যার আপনি ছবি ক্লিক করলেই আপনি অ্যাফেক্টেড হয়ে গেলেন। সো আমাকে যদি পরিচিত মনে হয়, আমাকে যদি মনে হয় আমার ডিজিটাল আইডেন্টিটি দেখে মনে হয় যে না এই লোকটা সেফ, তাহলে আপনি ছবিটা ওপেন করবেন, আদারওয়াইজ নট। ঠিক আছে, দেখা গেল আমাকে কোথাও খুঁজে পাচ্ছেন না অনলাইন দুনিয়ায়, কোথাও নেই, আমি আপনাকে একটা সুন্দর ছবি পাঠাই বলতেছি আমি তোমার অমুক, আমি তোমাকে এই সেই, আপনি এই বলে আপনাকে একটা মেসেজ দিচ্ছে, আপনি ছবিটা ক্লিক করে মেরে দিয়েছেন।
আমি একটা ছোট্ট গল্প বলি, সেটা হচ্ছে দেশের বাইরের একটা প্রতিষ্ঠানের সাথে, মানে একটা প্রতিষ্ঠানকে সিকিউরিটি ইস্যু, র্যানসমওয়্যার অ্যাটাক করার প্রয়োজন ছিল এক প্রতিষ্ঠানের। সো র্যানসমওয়্যার অ্যাটাকটা করবে কিভাবে? এখন কোনো অপশন পাচ্ছিল না, কারণ সেটা হচ্ছে একদম গভর্নমেন্টের হাই হাই লেভেলের, মনে করেন প্রেসিডেন্ট লেভেলে প্রেসিডেন্টের ফোন মনিটরিং করা লাগবে। ওকে, সো প্রেসিডেন্টের ফোন মনিটরিং করার জন্য তাইলে প্রেসিডেন্টের কাছে পৌঁছানো কি টাফ না? তার নেটওয়ার্কে ঢোকা তো টাফ। দেখেন হ্যাকার কি করলো? হ্যাকার হচ্ছে যে একটা ইয়ে বানালো, হানিপট। হানিপট কি? ওইখানে এক গার্ডেনার ছিল, অনেক রিকন করে অনেক অ্যানালাইসিস করে দেখলো যে প্রেসিডেন্টের ওখানে বাগান আছে, যে বাগান একজন মালি আছে আর কি, হ্যাঁ, সেই মালি গার্ডেন প্রেমিক এবং উনি শিক্ষিত, সে তার একটা ওয়েবসাইটে সবসময় তার গার্ডেনের ছবি টবিগুলো পাবলিশ করে। ক্লিয়ার? এখন কি করা হলো, তার গার্ডেন ওই মালির একটা ছবি এবং ওই ছবির পিছনে আপনার কোড বসিয়ে কি দেওয়া হলো, ওই সাইডে আপলোড করে দেওয়া হলো। উনি তো দেখে খুশি, দেখে উনি ক্লিক করলো, ক্লিক করে উনি তো ওনার ছবি দেখে খুব খুশি হয়েছে, ও মাই গড, আমাকে সুন্দর একটা ওয়েবসাইট আর কত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, হ্যাঁ। তো উনি যে এই যে ট্রাপে পড়ে কি করলো, ওনার ডাটা ব্রিজ করে ফেললো। সো এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু হাই লেভেলে হয়ে থাকে, আমাদের লো লেভেলও কিন্তু এখন হবে। রিজন হচ্ছে যে আমরা ওই যে বলতেছি ডিজিটাল বাংলাদেশ থেকে কোথায় আসছি, স্মার্ট বাংলাদেশে। সো আপনি কতটা স্মার্ট সেটা তো কেউ না কেউ পরীক্ষা করবে। সো এই জন্য আপনার স্মার্টনেস সব জায়গায় শো করতে চান না। ওকে, আচ্ছা, ওটিপি বারবার ব্যাংক বলে দেয় আপনি ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না, তারপর আমরা শেয়ার করে বসি। এটা আমাদের থেকে আমাদের পরিবারের পরিজন যারা আছে, ছেলে মেয়ে যারা, ছোট বাচ্চা যারা আছে, তাদেরকে আমরা শেখাবো সবসময়, তাদেরকে বুঝাবো। এই যে আমি এখন কথা বলতেছি, আমার ফোনটা দিয়ে আমার বাচ্চা হচ্ছে কার্টুন দেখতেছে, যদি কোনো কারণে এই মুহূর্তে কেউ একটা ওটিপি চায়, বা তোমার ফোনে একটা মেসেজ গেছে তোমার আব্বুর কাছে দাও, বললো তো উনি তো মিটিং এ আছে, তাহলে তুমি একটু নাম্বারটা বলো, সে যদি দিয়ে দেয় তাহলে কি হবে? টাটা ব্রিজ। সো এই ক্ষেত্রে আমাদের ঘরে অহরহ এখন এই যে মানে আমরা স্মার্ট বাংলাদেশে এসে আমাদের বাচ্চারা সবাই স্মার্ট হওয়ার চেষ্টা করতেছে, ওরা সবাই কিন্তু এখন কার্টুন প্রেমিক হয়ে গেছে। সুতরাং কার্টুন দেখার ক্ষেত্রেও আপনাকে একটু গাইড করি, সেটা হচ্ছে যে ইউটিউবে দেখুন প্যারেন্টাল সেটিং আছে, হ্যাঁ, বাচ্চাদের জন্য আলাদা ইউটিউব আছে। কেউ যদি না এগুলা না বুঝেন, আমার যে আজকে আলোচনার মধ্যে কোনো কিছু সাপোর্ট লাগলে আমরা আস্তে আস্তে গ্রুপে আস্তে আস্তে একটা একটা করে নিবেন, সমস্যা নেই, হ্যাঁ, চেষ্টা করবো দেওয়ার জন্য। তো প্যারেন্টাল সার্ভিস আছে, প্যারেন্টাল সার্ভিস ইউজ করবেন, যাতে করে আমরা দেখি বর্তমান রিলসে শর্টসে কি পরিমাণ ভিডিও, উল্টাপাল্টা ভিডিও আসে, এগুলো যদি বাচ্চারা এখনই শিখে ফেলে তাহলে তো মনে করেন 8 বছরের মাথায় বলে বাবা বিয়ে করা লাগবে, রাইট? তো এই জন্য আমাদেরকে প্যারেন্টাল, জি ভাই, ঠিক কইছেন ভাই। হ্যাঁ, সো প্যারেন্টাল অ্যাক্টিভিটি রাখতে হবে। আমরা ডাটা সিকিউর করব, আমাদের প্রাইভেসি সিকিউর করব। কোনো হেল্প লাগলে আমরা আমাদের গ্রুপ আছে, সাপোর্টিং গ্রুপ আছে, আমি সাপোর্ট গ্রুপের লিঙ্কও দিয়ে দিচ্ছি, বা গ্রুপে দিয়ে দিব, আপনারা সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে থাকবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে যে নেভার শেয়ার ইওর পাসপোর্ট সার্টিফিকেট এনআইডি ইনফরমেশন। কেমন? আপনি পাসপোর্ট পেয়েছেন, নতুন মনে করেন পাসপোর্ট পেয়েছেন, আপনি আপনার পুরাতন গার্লফ্রেন্ডকে খুঁজে পেয়েছেন মনে হলো, জানো আপনি উল্লাহ ওয়াও আমি পাসপোর্ট পেয়ে গেছি বলে একটা ছবি আপলোড করে দিয়ে দিলেন, আপনি ইনফরমেশন পেজ, রাইট? একদম রাইট। এখানে আপনি শেষ। সো এই কাজ ভুলেও করা যাবে না। গত সপ্তাহে আমি আমার লিঙ্কডইনে যারা আছেন দেখতে পাবেন হয়তো, বা আমি একটা কমেন্ট করেছি, বাংলাদেশে একজন হাই প্রফেশনাল বলা যায়, একজন মানে টেক পার্সনই বলা যায়, একটা মেয়ে আর কি, উনি টেক পার্সনকে জানি না, আই ডোন্ট নো, বাট ও টেক প্রতিষ্ঠানে জব করে। তিনি একটা জায়গায় একটা অ্যাওয়ার্ড পেয়েছে, একটা সার্টিফিকেশন পেয়েছে, যেখানে সে তার বাবার নাম, মার নাম, জন্ম তারিখ, তার বার্থ সার্টিফিকেট নাম্বার দেওয়া আছে। সেটা তিনি খুব সুন্দর করে শেয়ার করেছেন কোথায়? লিঙ্কডইন প্ল্যাটফর্মে। আচ্ছা ভাই, দুনিয়ায় কে ভালো কে মন্দ কে কি বোঝার উপায় আছে? নিজের ভাই নিজের বাড়ি দিতে পারলে বাঁচে, নিজের এলাকার মানুষ, নিজের পাশের মানুষ, নিজের বন্ধু নিজের বাড়ি দিতে পারলে বাঁচে।
তাহলে আপনি আপনি নিজের ছাড়া বিশ্বাস করার কেউ আছে? নাই। সুতরাং কখন নেভার এভার আপনি এই কাজটা করবেন না। আপনার ছবি, সরি, আপনার হলো আইডি কার্ড, এনআইডি এবং পাসপোর্ট, এগুলো খুব সাবধানে শেয়ার করবেন। ওকে? ইনশাআল্লাহ। আচ্ছা, ঘুম চলে আসলে আমরা মুভি দেখাবো, সমস্যা নেই। সামনে মজার কিছু আছে, আমরা সরাসরি লাইভ থ্রেডিং দেখবো, তো এই জন্য একটু অপেক্ষা করি। কিভাবে লাইভ থ্রেডিং হয়, আপনার ইমেল ডাটা ব্রিজ আছে কিনা, আপনি রিস্কের মধ্যে আছেন কিনা, সেটা চেক করে দেখাবো, সমস্যা নাই। তো আমাদের হচ্ছে যে 10:30-এ আমরা মনে হয় বিরতিতে যাব, তো আশা করি শেষ হয়ে যাবে এর মধ্যে। 5 মিনিটের ব্রেক নিব। 5 মিনিট ব্রেক পরে আমরা লাইভ থ্রেড, আপনাদের যে লাইভ থ্রেড গুলো আছে, যে কোশ্চেন গুলো আছে, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করবো। কিছু লাইভ থ্রেড দেখাবো। তারপরে 11টার দিকে হলো আমরা আমাদের সক অ্যানালিস্ট চলে আসবে। এরই মধ্যে আমাদের 5 মিনিটে বিরতিতে যাওয়ার পরে আমরা আমাদের গেস্টদেরকে একটু নিয়ে নিব। জি ভাইয়া, 5 মিনিটের লিঙ্কে 5 মিনিটে যখন বিরতি দিবেন তখন ওই আপনি বিভিন্ন লিঙ্কের কথা বলছিলেন, এই লিঙ্ক গুলো দিয়ে দিলে আমরা জিনিসগুলো নোট আউট করে ফেলাইতাম। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি সব লিঙ্কগুলো পেয়ে যাবেন, আস্তে আস্তে সব লিঙ্কগুলো পেয়ে যাবেন, গ্রুপে পাবেন, সমস্যা নাই। তবে যেহেতু গ্রুপে দিচ্ছি, এগুলো কখনোই আপনার ফেসবুক স্ট্যাটাস দিয়ে ভাইরাল করবেন না। রিজন হচ্ছে যে না সবাই না না, পজিটিভলি নিবে না। হ্যাঁ, আমি হ্যাঁ আপনাকে হ্যাঁ সেটা জিনিসটা ঠিক আছে। বুঝিয়ে কিন্তু একটা লিঙ্ক দিলে আপনি এটা সঠিক ভালো কাজে ব্যবহার করতে পারবেন। যদি না বুঝিয়ে দেই তাহলে কিন্তু ভালো কাজে ব্যবহার করবেন না। সো হ্যাঁ তা তো অবশ্যই, তা তো হ্যাঁ, অবশ্যই। এগুলো ডেফিনেটলি সেন্সিটিভ ইস্যু, সো আপনারা এভাবে রাখবেন। ওকে, তাহলে আমরা কি করব, ইম্পর্টেন্স অফ অর্গানাইজেশনাল সিকিউরিটি পলিসিস, রিপোর্টিং সাসপিসিয়াস অ্যাক্টিভিটি, যেটা বলছি যে যে কোনো প্রবলেম হলে রিপোর্ট করবেন। সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস ফর ওয়ার্ক ডিভাইস অ্যান্ড ডেটা। বেস্ট প্র্যাকটিস কি, আপনার ডিভাইস নিয়ে কাজ করতে হবে। যেমন আপনার প্রত্যেক পাসওয়ার্ড হলো 3 থেকে 6 মাসের মাঝে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। ওকে, মনে রাখতে হবে 3 থেকে 6 মাস, 3 মাস থেকে 6 মাস হয়ে গেলে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আপনার কোনো সফটওয়্যার আপডেট নেওয়ার প্রয়োজন হলে আপডেট নিয়ে নেবেন। সিকিউরিটি টিপস সংক্ষেপে বলি। সিকিউরিটি টিপস হচ্ছে যে 7 ক্যারেক্টারে যদি আপনি কোনো পাসওয়ার্ড দেন একজন হ্যাকারের দ্বারা, 1 মিনিট লাগবে পাসওয়ার্ডটা ব্রেক করতে। কয় মিনিট? 1 মিনিট। 8 ক্যারেক্টার যদি কোনো পাসওয়ার্ড ইউজ করেন, 1 ইয়ার, উইদিন 1 আওয়ারের মধ্যে আপনার পাসওয়ার্ডটা সে ক্র্যাক করে ফেলবে। 9 ক্যারেক্টার যদি ইউজ করেন, 3 to 4 ডেজ, 3 থেকে 4 দিনের মধ্যে সে এটা তার দখলে নিতে পারবে। 10 ক্যারেক্টার ইউজ করলে 7 মাস, 11 ক্যারেক্টার 40 বছর, 12 ক্যারেক্টার ইউজ করলে 2000 বছর লেগে যাবে কি করতে, পাসওয়ার্ড বের করতে। তাহলে আমরা কি করব, অ্যাটলিস্ট 10 মিনিমাম ক্যারেক্টার 10। প্লাস করব, মানে চেষ্টা করব 10 ক্যারেক্টারের নিচে যেন না হয়, রাইট? রাইট। এটা কি কোনো ডাটা অনুযায়ী আসলে রিসার্চ করে দেখা হয়েছে এটা? না, এটা আমি বলে দিচ্ছি আপনাকে। আপনি অ্যালফাবেট ইউজ, মানে বড় হাতের লেটার ইউজ করবেন, ছোট হাতের করবেন, তারপরে নাম্বার ইউজ করবেন, তারপরে হচ্ছে যে ওই সাইন গুলা, যেমন ব্র্যাকেট হতে পারে, স্টার হতে পারে, পার্সেন্টেজ হতে পারে, ডলার সাইন হতে পারে, এরকম মিলাই দিয়ে আপনি কি করবেন, 12টা মানে 12টা 11টা বা 11টা বা 10 থেকে 10 প্লাস আর কি 10 পর্যন্ত আপনি পাসওয়ার্ড করবেন, যাতে করে আপনার পাসওয়ার্ডটা সহজে ব্রিজ হবে না। একজন হ্যাকার এই আপনার পাসওয়ার্ড ব্রিজ করতে যে অনেক সময় নষ্ট করবে না। আচ্ছা, এই 12 ক্যারেক্টারের পাসওয়ার্ডও কিন্তু ব্রিজ করা যায় মাত্র 2 মিনিটে। সেক্ষেত্রে তার দেখা গেল 2 লাখ টাকা খরচ করা লাগবে। তো একজন হ্যাকার 2 লাখ টাকা খরচ করে আপনার কাছে কি পাবে না পাবে ঠিক না, এই জন্য সে খরচ করবে না। সুতরাং সবকিছুই ব্রিজ করা সম্ভব। এইটাও 5 মিনিটে সম্ভব? জি এই সম্ভব। 12 ক্যারেক্টারও? হ্যাঁ, সেটা সম্ভব হইলে তার আবার পারচেজ করতে, মানে কিছু ডিভাইস বা কিছু কি বলে এটাকে, কিছু টুলস পারচেজ করতে হবে। যেমন ক্ষেপণাস্ত্র, আপনি এখান থেকে রাশিয়ায় মারার জন্য অস্ত্র দাম বেশি না? হ্যাঁ তা তো অবশ্যই। ডেফিনেটলি। তাইলে আপনি 12 বছরের জিনিসটা 12 দিনে নেবেন, 12 ঘন্টা নেবেন, 12 মিনিটে নেবেন, তাহলে তো ওটা দাম বেশি হবে স্বাভাবিক। ডেফিনেটলি ওইটা আপনার কস্টিংটা বেশি, এই জন্য কেউ এটা
ইউজ করে না সচরাচর। অনলাইন ম্যাগাজিন পড়ে দেখছি শুধু ডেট অফ বার্থ থেকে কিন্তু স্যার যদি ওই 40 হ্যাকার থেকে যদি 50% অনেক ধনী লোক হয় তখন কি হবে স্যার? হ্যাকার ধনী লোক না যাকে হ্যাক করতে তার সে ধনী লোক? না এখন যা সাপোজ আপনি আচ্ছা বলেন আচ্ছা 12 এক মিনিট, হ্যাঁ হ্যাঁ ক্যারেক্টার গুড। ব্লিচ করা যায়, কিন্তু এখন যেমন যদি আমার, সাপোজ হ্যাঁ বলেন বুঝতেছি, আপনি। আপনার কথা বুঝতেছি। যদি বলি আমার আমার এখন আমার ব্যাংকের অ্যাকাউন্ট বা আমার ব্যাংকের ইমেল সে ব্রিজ করবে, আমার ব্যাংকে দেখা গেল 2 লাখ টাকা আছে ধরে নিলাম, হ্যাঁ। সো তার 2 লাখ টাকা আছে, তার ওই পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য যে ডিভাইস কিনবে, যে টুলস কিনবে, এটার দামও 2 লাখ টাকা। তাহলে সে কি আমাকে হ্যাক করবে? না, করবে না। যদি দেখা গেল 2000 নট দিয়ে কিনলে আমার পসিবল। 2 লাখ টাকা পাইতো, 2 তাহলে লাখ সে টাকা 2000 খরচ খরচ করে করবে। 200 কোটি টাকা পাবে তখন করো। রাইট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো বলছেন। রাইট, এটা আমি ডেফিনেটলি। এখনই বলতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, তো আমরা কি করব, চেষ্টা করব পাসওয়ার্ড গুলা চেঞ্জ করে করে ইউজ করার জন্য। কারণ পাসওয়ার্ড ভুলে গেলে তো আপনার সমস্যা নাই, আপনি তো আপনার ইমেল নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে আপনি রিকভারি করতে পারছেন, শুধু একটু কষ্ট করা লাগবে। ভাই কষ্ট করবেন না, তাহলে তো আপনার সমস্যা সামনে দাঁড়ায় আছে। তাই। আচ্ছা, কি ধরনের মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন আমরা ইউজ করতে পারি? সেটা মোস্ট কমন ইজ টেক্সট বেস, যেমন এসএমএস আছে ফোনে, হ্যাঁ। ইটস বেটার টু ইউজ অথেন্টিকেশন অ্যাপস, লাইক বিভিন্ন অ্যাপ আছে অথেন্টিকেটরের জন্য, এটা ইউজ করতে পারেন। গুগল অর মাইক্রোসফট অথেন্টিকেটর, এটা পারচেস করতে হয়, অনেকটা ফ্রিও আছে। ইভেন বেটার ইয়েট আর ফিজিক্যাল ইউএসবি ডিভাইস, বিভিন্ন ব্যাংকে দেখবেন ব্যাংকের কর্মকর্তা থেকে থাকেন, ওদেরকে আলাদা সিকিউরিটির জন্য ইউএসবি ইউজ করে, ইউএসবি কি অনেক আইটি প্রতিষ্ঠানও আছে। কারো আছে এখানে? ডাচ বাংলা আমাদের দিয়েছে। হ্যাঁ আছে। কেউ কি ইউএসবি ডিভাইস ইউজ করেন আর আছে এরকম? হ্যাঁ ডাচ বাংলা আমাদের দিয়েছে। গুড, ডাচ বাংলা দিছিল, তার মানে বুঝছেন ইউএসবি কিউ ইউজ করা যেতে পারে। এটার মূল বেনিফিটটা কি আসলে? এটা বেনিফিট হচ্ছে যখন আপনি ট্রানজাকশন করবেন ওটা কম্পিউটারের সঙ্গে লাগালে ওখানে সিকিউরিটি কিটা ওখানে শো করবে, ঠিক ওই কিটাই ওখানে শুধু নিয়ে নিবে, ক্লোজ হবে ও সিকিউরিটি ক্লোজ হয়ে যাবে। রাইট। How to use USB safely? Avoid public charging stations, they may be compromised. আমরা চার্জ করি না রেল স্টেশনে যে? আচ্ছা ভাইয়া, চার্জে কিভাবে কি করে এটা, ব্যাক এন্ডে আসলে কিভাবে কাজ করে? বুঝছি না ভাইয়া। চার্জিং এ কিভাবে আসলে ব্যাক এন্ডে কাজ করে, মানে সিকিউরিটিটা? ও মানে সিকিউরিটি ব্যাক এন্ডে কিভাবে কাজ করে? হ্যাঁ হ্যাঁ, চার্জের কারণ ক্ষেত্রে। কারো কারণ এটা সিস্টেমে তো যখন সরাসরি ইউএসবি লাগানো হয়, লাগায় মোবাইল চার্জে দিয়েছেন, মোবাইলের ডাটা ট্রান্সফার সিস্টেম আছে, এটা অন করে রাখলে আপনার মোবাইলের সমস্ত ডাটা ল্যাপটপে বা কম্পিউটারে চলে যাবে। রাইট। হ্যাঁ ওইটা সম্ভব, কিন্তু কিন্তু আমি যদি পাবলিক চার্জার ইউজ করি তখন তো আর এই সমস্যা হওয়ার কথা না। না ডেফিনেটলি। চার্জার ইউজ করতে বলতে আপনি পাওয়ার লাইন ইউজ করবেন তখন সমস্যা হবে না। সেটাই সেটাই। ওকে, তাহলে আশা করি অ্যান্সার পেয়ে গেছেন। ডোন্ট প্লাগ এনি ইউএসবি দ্যাট ইজ নট ইয়োরস ইনটু ইয়োর ডিভাইস। যে কোনো প্লাগ ইন ইউজ করছেন, যেমন আপনার আরেকজনটা ইউজ করতেছেন ইউএসবি, এটা ইউজ করার চেষ্টা করবেন না। ইনক্রিপ্ট দ্য ডেটা অন দ্য ইউএসবি ডিভাইস ইন কেস ইউ লস ইট অর ইটস গেটস স্টলেন। কি করবেন? ইনক্রিপ্ট দ্য ডাটা অন দ্য ইউএসবি ডিভাইস ইন কেস ইউ লস ইট অর ইট গেটস স্টলেন। যদি কোনো ডাটা কি হয়, চুরি হয়ে যায়, দ্রুত আপনি কি করবেন? এনক্রিপ্ট করে ফেলবেন। এনক্রিপ্ট করতে জানেন তো? কিছুটা জানি হয়তো। আচ্ছা গুড, জানলে ভালো, নাহলে আমরা শিখাই দেব, সমস্যা নেই। একটু শিখিয়ে দিয়েন ভাই। ঠিক আছে। How to avoid wire fraud? Call and verify any money request, যেটা আলোচনা করে আসছি, আমি সংক্ষেপে বলে যাই। Call a known number that you used before or from the vendor management system. Verify that the bank info match the one on file. Call and verify any request to change information on file like phone number, address or bank information. Okay? কোনো কিছু চেঞ্জ করতে গেলে অবশ্যই ভেরিফাই ছাড়া কোনো কিছু করবেন না। যেগুলো আমি আলোচনা করে আসছি এগুলো হচ্ছে একটু একাডেমিক্যালি বলা হয়েছে আর কি। আচ্ছা, সাইবার ল, এখন আমাদের টাইম তো মোটামুটি চলে শেষের দিকে, না? 8 মিনিট ওভার হয়ে গেছে। আমি একটু সংক্ষেপে একটু কথা বলে দিই, হ্যাঁ, ল নিয়ে হয়তো 5 মিনিট কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। সাইবার ল সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। সাইবার ল সম্পর্কে ধারণা থাকার আগে আমি সাইবার লতে একটু যাই
সংক্ষেপে বলবো, আপনারা আমি সাপোর্ট দিব, আপনারা যে কোনো ল বা যে কোনো কিছুর জন্য নক করবেন, অসুবিধা নেই। হ্যাঁ, যেমন আমাদের ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট আছে, আইসিটি অ্যাক্ট আছে 2006। হ্যাঁ, এখানে হলো সেকশন 54-তে আমাদের ধারা আছে, এই ধারায় মামলা হয়। আমি এখন হয়তো ব্রিফলি বলতে পারছি না, শুধু বলে যাবো আর কি, একটু বোঝার চেষ্টা করবেন। আমার উইন্ডো দেখা যায়? জি দেখা জি যায়। ভাই দেখা যাচ্ছে ভাই। দেখা যায়। যাচ্ছে। এই Oh my এই God. পেজটার কপিটা বা এই গ্রুপে একটু দিয়ে দিন, তাহলে আমরা পড়তে সুবিধা হবে, পড়ে সেটা হলে আমরা হ্যাঁ দাও হ্যাঁ ভাই, করতে এটা পারবো। অনেক উপকার হবে। ঠিক আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। হ্যাঁ, ও এখানে কি হলো সেকশন, তো আনঅথরাইজড অ্যাক্সেস টু কম্পিউটার সিস্টেম। আপনার সিস্টেমে কেউ যদি আনঅথরাইজড ঢুকে, আমার মনে হয় প্রোডাক্ট কি চাইতেছে, আচ্ছা, আনঅথরাইজড ঢুকে, হ্যাঁ, তাহলে কি করতে হবে? হুম, ভুল হয়ে গেছে ইয়াটা, এই জন্য নিচ্ছে না। অ্যাকসেপ্ট করেন অ্যাকসেপ্ট করলে এখন কাজ করা লাগবে, প্রোডাক্ট কি দিতে হবে, অ্যাকসেপ্ট করলে কাজ হবে না এখন, ওটা কাজ আছে, থাক পাশে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট, যেখানে হলো 54 সেকশনে বলছে আনঅথরাইজড অ্যাক্সেস টু কম্পিউটার সিস্টেম। আপনার কম্পিউটার সিস্টেমে, আমি যদি আপনার কম্পিউটার সিস্টেমে ঢুকি, সেটা যে কোনো এতে, এখানে বসে যদি ঢুকি আপনার পারমিশন ছাড়া, তাহলে কিন্তু আপনি এই 54 ধারায় মামলা দিতে পারবেন আমার নামে। হ্যাকিং উইথ কম্পিউটার সিস্টেম, আপনার কম্পিউটার সিস্টেমকে যদি হ্যাক করে 56 ধারায় মামলা দিতে পারবেন। এখন যদি আপনি থানায় যে বলেন, ভাই আমি এই আইসিটি অ্যান্ড কমিউনিকেশন অ্যাক্টের এই 56 ধারাটা মামলা করতে চাই, কারণ আপনি এটুকু তো অন্তত বুঝেছেন যে হ্যাকিং উইথ কম্পিউটার সিস্টেম, আপনার কম্পিউটার হ্যাক করেছে কেউ, তাকে আপনার মনে মনে সন্দেহ করেছেন, বুঝতে পেরেছেন, আপনি কি করবেন, এই সেকশন তার নামে মামলা দেন। তাহলে আপনার পুলিশ, তার অভিজ্ঞতা থাকুক না থাকুক সেটা ম্যাটার না, আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি সঠিক বিচার পাবেন। সেকশন 66, পেনাল্টিজ ফর সাইবার ক্রাইমস ইনক্লুডিং ইমপ্রিজনমেন্ট অ্যান্ড ফাইন্স। এখানে কি করবে, আপনাকে জেলে ভরবে এবং ফাইন যা করার করবে, পেনাল্টি দিবে 66-তে। আচ্ছা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, ওভারভিউ বলতেছি না, সেকশন 21-এ পাবলিশিং ফেক, অফেন্স অর ডিফেমেটরি ইনফরমেশন অর ইলেকট্রনিক ফর্ম। আপনি কোনো ফেক নিউজ ইনফরমেশন যদি পাবলিশ করেন, কার গোপন তথ্য প্রকাশ করেন, তাহলে কি করবে 21 ধারায় সেকশন 21-এ, কোন আইনে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, এই আইনে আপনাকে কি, এই আইনে আশ্রয় নিতে পারবেন আপনি। দেন এগুলো একটু আপনারা কাইন্ডলি দেখে নেবেন। হ্যাঁ, যেমন সাইবার টেররিজম 27-এ, তারপর ব্রিচ অফ কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড প্রাইভেসি। আপনার যদি কোনো আইডেন্টিটি, আপনার আইডি কার্ড দিয়েছেন আমার কাছে, বললেন যে কাউকে দিয়েন না, আপনি দেখলেন যে আমি বলছি আপনার ইনফরমেশন কোথাও লিক হবে না, আমি টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনার ইনফরমেশন নিচ্ছি, বাট আমি এটা বিক্রি করে দিচ্ছি এক জায়গায়, তখন আপনি কি করতে পারবেন, আমার এগেনস্ট অ্যাকশনে যাইতে পারবেন। সেকশন 30, আইডেন্টিফাই ফ্রড অ্যান্ড সাইবার ফরজারি, সাইবার স্পন্স। এরপর হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন। ও মাই গড, আমি আপডেট দিয়েছিলাম, এটা আপডেট দিয়ে আটকে গেছে। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। বলেন বলেন। স্যার আপনি তো যে একটা সাইবার ল দেখালেন যে কোনো অর্গানাইজেশনের কম্পিউটারে আনঅথরাইজ অ্যাক্সেস করা তো স্যার লাইক মানে ইলিগাল, তাই না স্যার? এখন স্যার এটা যদি সে মানে তাকে ধরে কেমনে স্যার, এটা আমার প্রশ্ন স্যার। এটা আপনার আইটি টিম ধরবে, আর ওই যে সকের কথা বললাম, ওই যে সকের মধ্যে যখন অ্যাটাক হয় তখন ওখানে একটা আপলোড হয়ে যায় স্যার, ওইটার কথা আপনার বলছিলেন না? প্রত্যেকটা লক ফাইল, আমরা যেমন আপনি হ্যাঁ, যে আমি আপনার সাথে কানেক্টেড আছি, যত কথা বলতেছে সব কিন্তু কোনো না কোনো ডিভাইসে এটা লক ফাইলে আছে। হ্যাঁ, প্রত্যেকটা সেকেন্ড লক ফাইলে আছে। আমি আপনারা যে আমি যতগুলো এই যে অন করতেছি অফ করতেছি, যেখানে যাচ্ছে কম্পিউটারের মধ্যে সব জায়গায় আছে। আপনি কম্পিউটার ভাঙা চুরা যাই করে ফেলান, আপনি হার্ড ডিস্ক নষ্ট করে ফেলান, হার্ড ডিস্কের যদি কিছু জায়গা আছে সেটা যদি ঠিক থাকে, আপনার ডাটা আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, ফরেনসিক করতে হয় আর কি, আমরা ফরেনসিক দেখাবো, আমরা এই সেশনের পরে ফরেনসিক দেখাবো কিভাবে আপনার স্যার ফরেনসিক আর আমার একটা লাস্ট ছোট একটা কোশ্চেন স্যার। কিছু বলেন। কোন সময় স্যার দেখি কি স্যার মানে মানে একটা দেশ অন্য দেশে অনেকগুলো সাইট মানে ওয়েবসাইট হ্যাক করে, এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে, তো এতে স্যার মানে ক্ষতিটা কি হয় আসলে সেটা বুঝি না স্যার। এখানে তো মানুষ তো মরে না, মানে অনেক ক্ষতিটা কি ইনফরমেশন হয়? পায় ওখানে। না, এখানে কোটি লাভ কোটি হলো, টাকার লস হয়ে যায়, কোটি কোটি টাকার লস, হ্যাঁ, মিলিয়ন মিলিয়ন ডলার। এখন এখানে দুই ধরনের ইন্টেনশন আছে। মনে করেন আমি এক্স কোম্পানি, আমি ওয়াই কোম্পানিকে আমার প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে, এক্স কোম্পানি ওয়াই কোম্পানিকে হায়ার করে
মানে এক্স কোম্পানি ওয়াই কোম্পানিকে ধ্বংস করার জন্য বা সেল কমাই দেওয়ার জন্য হায়ার করে যে ওর ওয়েবসাইট স্লো করে দাও, হ্যাক তো পরের কথা, শুধু স্লো করে দাও। বুঝেন? হুম তাহলে যখন নেটওয়ার্ক স্লো করে দিবে, তাহলে আলটিমেটলি কি আপনার যার নেটওয়ার্ক ভালো তার নেটওয়ার্ক সব কাস্টমার চলে আসবে কিনা? জি ভাই, জি ভাই। এটা কর্পোরেট পলিটিক্স, ঠিক আছে? কর্পোরেট পলিটিক্স এর হিসাব কিতাব অনেক ভিন্ন। হ্যাঁ, তো সবই সম্ভব, সবকিছুর পিছনেই পয়সা আছে। আপনার তথ্য নেওয়ার পিছনে তথ্য প্রচুর টাকা দাম, তথ্য ইনফরমেশন ইজ মানি, আপনারা জানেন। পৃথিবীতে পয়সাই সবচেয়ে পয়সা। মূল্যবান হচ্ছে ইনফরমেশন। হ্যাঁ, সো এই জন্য আমরা আমাদের তথ্যগুলো সবসময় সিকিউর রাখার চেষ্টা করব। তো বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি রেগুলেশনস, এই অ্যাক্টগুলো আমি আপনার শীটটা দিয়ে দেবো, হ্যাঁ, একটু দেখে নেবেন। হ্যাঁ, সেটা তারপর দিয়ে দিলে পরবর্তী ভালো সুযোগ হবে পাইলে ভাই। আপনাদের সাথে আলোচনা আমরা করবো এটা আবার। পড়ে নিয়ে জিনিসটা ক্লিয়ার হবে। আমরা একটু বেশি সময় নিয়ে নিচ্ছি ওখানে, আমাদের টাইমের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, অর্থাৎ 11টা বাজে যাচ্ছে, আমরা আরো কিছু আমাদের সেশন আছে। হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দিলে ভালো। হ্যাঁ, ন্যাশনাল সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি, তারপরে প্যানাল কোডে আপনি কিভাবে আশ্রয় নেবেন। এর মধ্যে আমি একটা আপনার বাস্তবিক এক্সাম্পল দিই বা স্টোরি বলতে পারেন। আমি একটা সরাসরি সাইবার সিকিউরিটি সাপোর্ট দিয়েছিলাম একটা প্রতিষ্ঠানের। আমি কেসটা হ্যান্ডেল করেছিলাম ডিবির মাধ্যমে আর কি। ডিবির মাধ্যমে এটা হলো আগে কোর্টে একটা জিডি করতে হয়, এটা যদি আমরা লাস্টে কথা বলবো, একটু জাস্ট একটু ব্রিফিং দিয়ে দিই যে আগে কোর্টে জিডি করতে হয়। জিডি করে এইবার জিডি যেই অথরিটি কাছে পাঠাবে, বাংলাদেশে ঢাকাতে আপনার হচ্ছে সিটিসি আছে, যেটা হচ্ছে যে টেরিজম ইউনিট, আর ডিবি সাইবার ক্রাইম, এই দুইটা ইউনিট কাজ করে। আমি যে কাজটা করছিলাম ডিবি সাইবার ক্রাইমের মাধ্যমে আর কি। হ্যাঁ, তো এটার মাধ্যমে ওরা ভালো সাপোর্ট দিয়েছে, সবাই সাপোর্ট দিবে ইনশাল্লাহ। এখানে বলবে না 10 টাকা দেওয়ার জন্য, আপনাকে সুন্দর মতো সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। দিয়ে একটা কোম্পানির এগেনস্টে প্রবলেমটা হয়েছিল, কোম্পানি কপি করে অনেক কিছু চালাচ্ছিল। পরে আবার এটা বিটিআরসির সাথে কানেক্টেড, তো বিটিআরসি ছাড়া অফ করার সুযোগ নাই। পরে আবার ডিবি থেকে বিটিআরসিতে যখন সরাসরি সিটি ওভার করছে, তখন বিটিআরসি অফ করে দিছে। সো এই যে একটা ইস্যু, এটা আমি প্রসেসটা কিন্তু আমাকে হায়ার করছে প্রসেসটা জাস্ট করার জন্য। হ্যাঁ, এখানে কোনো হ্যাকিং ট্যাকিং এর কোনো কাজ নাই, শুধু একটা ইলিগাল জিনিসকে লিগাল মানে অফ করে দেওয়া। এটা সাইবার সিকিউরিটি কাজ, আমরা কনসালটেন্ট হিসেবেও কাজ করি। সো আমাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে আমার এই কাজটা হ্যান্ডেল করার জন্য, তখন তার কেসটা এভাবে সলভ করা হয়। ওকে, তো আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 আমরা দেখবো। পর্নোগ্রাফি অ্যাক্ট, কন্ট্রোল অ্যাক্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। চেষ্টা করবো যদি হাতে সময় থাকে আমরা লাস্টে একটু কথা বলে দেওয়ার জন্য পর্নোগ্রাফি অ্যাক্ট নিয়ে, কারণ পর্নোগ্রাফি অ্যাক্টে বেশি হ্যারাসমেন্ট হচ্ছে বর্তমানে আমাদের পরিবারের, আমার আপনার বন্ধু, কারো না কারো পরিবারের সন্তান। 80%। রাইট, সো আমরা এটা কিভাবে আরো সিকিউর থাকতে পারি এটা নিয়ে একটু আলোচনা করার সুযোগ থাকলে করব। আদারওয়াইজ কোন একটা সেশনে শুধু এইটুক নিয়ে একটু কথা বলে দিব। টেলিকমিউনিকেশন রেগুলেশন অ্যান্ড চিলড্রেন অ্যাক্ট, বাচ্চারাও কিভাবে অ্যাফেক্টেড হচ্ছে, তাদেরকে এই যে কিভাবে রিকভার করা যায়, সাইবার ট্রাইব্যুনালকে কিভাবে আপনি সাহায্য পেতে পারেন। তো এগুলা নিয়ে আমরা খুব বেশি ব্রিফিং দিলাম না সাইবার ল নিয়ে, কিন্তু অনেক কথা বলার ছিল। আসলে প্রোগ্রামটা একটা ডে লং প্রোগ্রামের জন্য আমি মূলত হচ্ছে আমার পরিচয় দিয়েছি, তারপর একটু বলি। আমি অ্যারিসেন্ট লিমিটেডের সাইবার সিকিউরিটি কর্পোরেট ট্রেনার হিসেবে আছি। আমাদের কাজ হলো কর্পোরেট প্রতিষ্ঠানের এই অ্যাওয়ারনেস ট্রেনিংগুলো দেওয়া। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোই তো মূলত হুমকির মধ্যে থাকে, অনেক এক্সপার্ট মানে এমপ্লয় যারা আছে, সে পিয়ন থেকে হোক, পিয়নও কিন্তু তাকে সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং এ থাকতে হয়। হ্যাঁ, কারণ সে ওয়াইফাই ইউজ করে। এই জন্য আমরা কর্পোরেট ট্রেনিং গুলো দিয়ে থাকি। তো সেইখানে আসলে অনেক ইনফরমেশন শেয়ার করার ছিল কিন্তু করি নাই। আচ্ছা, এখন হলো আমরা নেক্সট সেশনের জন্য ব্রেক নিব 5 মিনিটস, অর্থাৎ আমরা এই 5 মিনিটস পর ফিরে আসবো ইনশাল্লাহ। মানে এখানে থাকবো, আমরা কেউ লিভ নিব না। 5 মিনিটের জন্য জাস্ট রিল্যাক্স, একটু হাঁটাহাঁটি বা যদি কেউ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় চলে যাবেন। আর আমরা ঠিক 55 ফিরে আসবো। এর মধ্যে আমি বলি, আমি এখন দেখাবো যে আপনাদের ইমেল আইডি ডাটা ব্রিজ আছে কিনা চেক করাবো। হ্যাঁ, এরপরে সেকশনে আপনার ইমেল আইডি ঠিক আছে কিনা, আপনি থ্রেটের সম্মুখীন কতখানি, হ্যাঁ, এই জিনিসটা দেখাবো। এরপরে আরো কিছু লাইভ থ্রেট দেখাবো, যেটা আমরা আসলে যে এত আলোচনা করলাম ঘটনা কতটুকু সত্য সেটা দেখবো। তো ঠিক আছে, আমরা তাহলে ঠিক 10টা 55
আমরা হাজির হব আবার। সেই পর্যন্ত সবাই আপনাদের তার আগে আমি একটু যে কেউ যদি মানে ডিরেক্ট না নিতে চান এই ভিডিওটা দেখতে পারেন। প্রযুক্তি খাতে দেশ যত এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে সাইবার অপরাধ। এতে ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতির শিকার হচ্ছে ভাইয়া মানুষ। এই সময়টা প্রতি একটু বছরের এক কোনো ধরনের গবেষণায় লিঙ্কের দেখা কথা গেছে বলছিলেন, এগুলো সাইবার একটু দিয়ে অপরাধে দিন। ভুক্ত হ্যাঁ বলছিলেন যে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস, তারপরে বিভিন্ন ধরনের রুলস, এগুলো একটু দিবেন। এইগুলাও যদি আমাদের চ্যাট লিস্টে দিয়ে দিতেন। এগুলো আমরা কোর্স শেষ আমরা কাজ আমাদের ট্রেনিংটা শেষ করে দিব, কারণ এখন দিতে গেলে কি এক একটা ও এক এক জায়গায় মনে আচ্ছা, করেন ঠিক যে আছে আমার ঠিক এখন আছে এলোমেলো হয়ে যাবে, বুঝেন নি? আচ্ছা আচ্ছা, শেষ ঠিক করে আছে ঠিক আছে সব ঠিক তো আছে। সাজানো সেশনটা শেষ করে আমি দিয়ে দিব, সমস্যা নেই। বাকি হ্যাঁ, নাহলে অবশ্যই আগামীকালকে অবশ্যই। দিব, অসুবিধা নেই। আচ্ছা, ভাইয়া ঠিক আছে। স্মার্ট কার্ডটা কি ছিল ভাইয়া, যেটা বললেন আমি ওটা বুঝতে পারিনি। কোনটা ভাইয়া? এই স্মার্ট স্মার্ট কার্ড স্মার্ট কার্ডটা হচ্ছে যে এনএফসি স্মার্ট কার্ড। আমি একটু দেখাই আপনাকে। এটা কি আমাদের কার্ড দিবে এরকম কিছু, মানে আমরা এনএফসি না, অ্যাকাউন্ট আমি করলে? আমি আপনাকে দেখাচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা হলো ভি কার্ড, এটাকে বলে ভি কার্ড, ভার্চুয়াল কার্ড। এখানে কি কি থাকে, যেমন আপনার একটা ছবি থাকে, আপনার ইনফরমেশন থাকে, তারপরে আপনার সোশ্যাল মিডিয়া সব থাকে, ওকে, যেটা শেয়ার করার মতো। আপনার যদি কোনো সার্ভিস থাকে সেই সার্ভিস থাকে, আপনার গ্যালারি থাকলে সেই গ্যালারি থাকবে এখানে। হ্যাঁ, এখানে গ্যালারি যত ছবি আপনি এখানে ইউজ করতে পারেন, প্রফেশনাল ছবি ইউজ করতে পারেন। আপনার কোনো প্রোডাক্টস থাকলে সেটা থাকতে পারে। এটা বলতে পারেন এক কথা ওয়েবসাইট, নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট বলতে পারেন, নিজের আইডেন্টিটি বলতে পারেন। অর্থাৎ আমরা ভিজিটিং কার্ড যে ইউজ করি না, এই ভিজিটিং কার্ড ব্যবহার না করে আমরা এই কার্ডটা ব্যবহার করব। কেন করব? ভার্চুয়াল কার্ড। ভার্চুয়াল কার্ড। এটা করলে কি, আপনি মনে করেন আপনাকে সাথে দেখা হলো যে ভাই আপনার ভিজিটিং কার্ডটা দেখি, আপনি জাস্ট কার্ডটা আমার ফোনের সাথে সোয়াপ করলে, ব্যাংকে যেমন কার্ড সোয়াপ করি, এই কার্ডের মধ্যে একটা ভার্চুয়াল কার্ড থাকে, মানে কি বলে এটা, চিপস থাকে আর কি। হ্যাঁ, এই চিপটা আপনি হচ্ছে জাস্ট ফোনের পাশে নিলেই 2 সেন্টিমিটার মধ্যে নিতে হবে, 2 সেন্টিমিটার, সরি 5 সেন্টিমিটার মধ্যে নিলেই এটা অ্যাক্সেস করে নিবে। শুধু সেভ বাটনে ক্লিক করবেন, আমার নাম সেভ হয়ে যাবে, ক্লিক করলে আমার ডিটেলস পাবেন, এবং সেই ডিটেলস এর মধ্যে এগুলোও পাবেন আর কি। আচ্ছা, এতেও কি তো আমাদের ইনফরমেশন যেন আরেকজন নিয়ে নিচ্ছে, তো এতে তো হ্যাঁ, আমরা এখানে এখানে বলা হচ্ছে শেয়ারেবল ইনফরমেশন। যেমন আমার সোশ্যাল মিডিয়ার লিংক আমি তো ইউজ করতেছি, আমি সোশ্যাল মিডিয়ায় যে আমার প্রাইভেসি অফ করব, আমি এখানে আমার প্রাইভেসি অফ করার দরকার নেই। আমার ইমেল, বিজনেস ইমেল, আমার বিজনেস ইমেল দরকার একজনের, তাহলে আমি বিজনেস ইমেল দিব। আমার দরকার না, আমি দিব না। এখানে বলছে শেয়ারেবল, নট যেটা শেয়ার করা যাবে না সেটা এখানে ইউজ করতে বলতেছে না। আপনি এনআইডি নাম্বারটা এখানে দিবেন না, আপনি আপনার জন্ম তারিখে কি জন্ম তারিখ দেওয়া নাই আছে?